হ্যালো আপুরা অ্যান্ড হ্যালো ভাইয়ারা, সবাই কেমন আছো? আজকে আবার আমি চলে আসলাম 12 প্যাচাল বিতরণার নতুন একটা এপিসোড নিয়ে। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। দেখতে দেখতে 2026 সাল চলে আসতেছে। তোমরা কি এটা বিশ্বাস করতে পারতেছো? বিশ্বাস না করলেও কিছু করার নাই, কারণ অলরেডি চলে আসতেছে। আজকের এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি আরও আগে আপলোড দিতাম। এরপর আমি চিন্তা করলাম হ্যাঁ, যদি আমি অন টাইমে 31 একটা ভিডিও আপলোড না দিতে পারি, তো আমি এই ভিডিওটা অ্যাকচুয়ালি 31 জন্য তোমার সাথে সেভ করে রাখছিলাম। সো যে কারণে এন্ট্রোটা আমি পরে দিচ্ছি, কজ এই এন্ট্রোটা আমার শ্যুট করা ছিল না। ইনশাল্লাহ আমি চেষ্টা করব নতুন বছরে আরও অ্যাক্টিভ হওয়ার জন্য। এই বছরটা অনেক কিছুর মধ্যে দিয়ে গেল। ওয়েট লুজ করাতে আমি একটু বেশি মনোযোগ দিয়েছিলাম। অনেকে জিজ্ঞাসা করো আমি কত কেজি কমলাম, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ কত কেজি ধরো হিসাব করি, 38 কেজি কমছি আমি। 38, আর 2 কেজি কমলে 40 কেজি কমে ফেলবো। 40 কেজি কমলেই আমি কিভাবে আমার লাইফস্টাইল চেঞ্জ করছি ইনশাআল্লাহ তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর যেটা না বললেই না, এই নিউ ইয়ার স্পেশাল স্কিন আর্টিস্ট্রির পেজে কিন্তু ক্লিয়ারেন্স সেল চলতেছে আপ টু 70%। সো অবশ্যই আমার ভিডিও দেখার পর স্কিন আর্টিস্ট্রি পেজ নক করতে ভুলবা না, একটা চক্কর দিয়ে আসতে ভুলবা না, কজ ওখানে কিছু সিলেক্টিভ প্রোডাক্টের উপরে এক্সট্রিম লেভেলের ডিসকাউন্ট চলছে। তোমরা পেজে নক করে জেনে নিবে এটার এক্সপায়ারেশন ডেট কতদিন আছে আর এটার রাইট নাও ডিসকাউন্ট প্রাইস কত। আজকের 12 পাঁচালকে নন স্পন্সর করছে টারা স্কিন আর্টিস্ট্রি। আজকে দুইটা খুবই অন্যরকম প্রোডাক্ট দেখাবো, এই শীতকালের জন্য খুবই ইম্পর্টেন্ট। যারা মেকআপ করতে পছন্দ করো আমার মতো, অথবা খুব একটা বেশি স্কিন কেয়ার করতে পছন্দ করো না, বাট দেখবে মুখের যদি তুমি একটু ভালো মতো যত্ন না নাও, শীতকালে ব্ল্যাক হেড হোয়াইট হেডসের সমস্যা দেখা দেয়। কিন্তু শীতকালে বেশি তো পানি ধরতে কারো ইচ্ছা লাগে না, তাহলে ব্ল্যাক হেড হোয়াইট হেডস কীভাবে রিমুভ করবা? তাই আমি তোমাদের সাথে দুই ধরনের দুইটা আমার পছন্দের ক্লে মাস্ক শেয়ার করব। এটা হচ্ছে গ্রিন টমেটো ক্লেমাক্স ক্লিনজার। এটা তুমি ক্লেমাক্সের মতো করে মুখে মাখবা, এরপর 5 মিনিট ওয়েট করবা। এরপর তুমি যখন মুখটাতে একটু পানি দিয়ে এটাকে ম্যাসাজ করতে থাকবা, দেখবে এটাতে ফোম ক্রিয়েট হয়েছে। এরপর তুমি মুখটাকে ধুয়ে ফেলবা। মানে একটা প্রোডাক্ট দিয়েই তোমার ক্লেমাক্সেরও কাজ করবে, ফেস ওয়াশেরও কাজ করবে। এটা সপ্তাহে তুমি চাইলে 2-3 দিন ব্যবহার করতে পারো। এটা তোমার স্কিনটাকে ডিপলি ক্লিন করতে সাহায্য করবে। এটার কারণে তোমার ব্ল্যাক হেড হোয়াইট হেডস হবে না, পিম্পলস হওয়ার প্রবণতাও কমে যাবে। আমি এটা হাইলি রেকমেন্ড করবো ছেলেদেরকে, কজ ছেলেরা ফেস প্যাক টেস প্যাক লাগাইতে চাও না। অনেকে বাইকে অনেক ঘোরাঘুরি করো, বাসে অনেক ঘোরাঘুরি করো। এরকম টাইপের যদি ক্লে মাস্ক তুমি সপ্তাহে 2-3 দিন ব্যবহার করো, মুখটা ডিপলি ক্লিন করতে পারবা। সো তোমার স্কিনটা খুব সুন্দর থাকবে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে স্কিন 1004-এর পিঙ্ক ক্লে মাস্ক। এটা আমার অনেক অনেক পছন্দের। এটা আমার আর নাই, শেষ হয়ে যাচ্ছে, এতটুকুই আছে। এই যে আর ঘুরছে না, দেখছো? আর ঘুরছে না। এটা আমি খুবই ব্যবহার করি, এটা আমার খুব পছন্দের। তোমাদের সাথে ওইভাবে শেয়ার করি নাই কখনো, ভাবলাম আজকে শেয়ার করি। এটা এরকম করে ঘুরায় ঘুরায় মুখে মাখবা। আমি মনে করি প্রত্যেকটা ক্লে মাস্ক এইরকম টাইপের স্টিক ফর্মে আসা উচিত, কারণ এটা এত ইজি। মানে মুখটা জাস্ট পানি দিয়ে ঝাপটা দিবা, এরপর এরকম করে এটাকে মাসাজ করে করে মুখে লাগাবা, দেন এটাকে এইভাবে জাস্ট রেখে দিবে। অনেক সময় আমি ক্লে মাস্ক ব্যবহার করি না, শুধুমাত্র মানে হাত দিয়ে এভাবে লাগাবো, এরপর হাতটা ধুবো, তারপরে এসে বসবো, এই আলসামির কারণে। সেন্সিটিভ অ্যাকনি প্রোন স্কিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, আর এটা তো তুমি অল টাইপ স্কিনে ব্যবহার করতেই পারবে। এই দুটোই তোমরা প্রোডাক্ট কিন্তু স্কিন আর্টিস্ট্রি পেজে পেয়ে যাচ্ছ। স্কিন আর্টিস্ট্রি পেজে যাবতীয় ইনফরমেশন আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো সেলফ প্রমোশন ডান। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকে ক্রেজি 12 প্যাচাল। আজকে তোমাদের সাথে একটি ট্রু ক্রাইম বেস স্টোরি শেয়ার করতে যাচ্ছি। তার মানে বুঝতে পারছো এটা একটি সত্যিকারের ঘটনা হতে যাচ্ছে। আর যাকে নিয়ে আজকের 12 প্যাচাল, তার নাম হচ্ছে ব্র্যান্ডা ডিলাডো। তার জন্ম হচ্ছে মেক্সিকোতে। তার বাবার নাম হচ্ছে লুইস এবং মার নাম হচ্ছে মারিসা। এবং তার বাবা ছিল হচ্ছে একজন ফ্যাক্টরির কর্মচারী। তো তাদের লাইফটা মোটামুটি মিডিল ক্লাস ফ্যামিলির ছিল। সো ব্র্যান্ডার ফ্যামিলি তাদের লাইফটা একটু আপডেটেড করার জন্য মেক্সিকো থেকে তারা ইউএসএ ডালাক্স টেক্সাসে একটা সময় মুভ করে, যখন ব্র্যান্ডার বয়স অনেক কম। ডালাসে মুভ হওয়ার পর ব্র্যান্ডার বাবা এখানে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে জব করা স্টার্ট করে এবং তার মা ইউএস এর সোশ্যাল সার্ভিসে জব করা স্টার্ট করে। ব্র্যান্ডার ছোটবেলা থেকে খুবই শাই টাইপের পার্সন,
খুব একটা মেলামেশা করতে পারে না, ফ্রেন্ডশিপ করতে পারে না কারোর সাথে। বাট তার বাবা মা যেটা জানায়, স্কুলের টিচাররা তাকে খুবই পছন্দ করতো কারণ সে স্টুডেন্ট হিসাবে খুবই ভালো ছিল। ব্র্যান্ডা ছোটোবেলা থেকে জানতো তার লাইফটা যথেষ্ট টাফ হতে যাচ্ছে, যেহেতু তার বাবা মা মিডল ক্লাস ফ্যামিলি বিলং করে। তাই স্কুলে পড়াকালীন সময় থেকে ব্র্যান্ডা স্কুলে পড়াশোনা করার পাশাপাশি সে 2টা পার্ট টাইম জব করতো। ব্র্যান্ডার ওয়ার্ক এথিক খুবই ভালো ছিল, যে কারণে তাকে সবাই খুবই পছন্দ করতো। ছোটবেলা থেকেই তার ড্রিম ছিল সে যখন হাই স্কুল কমপ্লিট করবে এরপর সে মেডিকেল স্কুলে ঢুকবে। বাবা মাকে হাজারবার রিকোয়েস্ট করার পরও ব্র্যান্ডার অ্যাকচুয়ালি মেডিকেল স্কুলে যাওয়া হয় না, কজ তার বাবা মা অ্যাকচুয়ালি অ্যাফোর্ড করতে পারতেছিল না। তো হাই স্কুল শেষ করে ব্র্যান্ডার আর বাসা থেকে মুভ করা হয় না, সে তার বাবা মার সাথেই থেকে যায় এবং সেখানেই ডালাসে একটা ডেন্টিস্ট ক্লিনিকে সে অ্যাসিস্ট্যান্টের জব নেয়। সো ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট হওয়ার পর ব্র্যান্ডার লাইফটা এভাবেই যেতে দেখে, কজ তার সারা জীবন ইচ্ছা ছিল মেডিকেল ফিল্ডে কাজ করার, আর এটাই সবচেয়ে ক্লোজেস্ট হয়েছিল, কজ তার কাছে কোনো ডিগ্রি নাই। সো মেডিকেল ফিল্ডে তো তার পক্ষে পসিবল না কোনো জব করার। তো এখানে প্রায় টানা সে 12 বছর কাজ করে। 12 বছর পর এখন ব্র্যান্ডার বয়স 30 বছর। সে ফাইনালি ডিসাইড করে সে তার বাবা মার বাসা থেকে মুভ আউট করবে, বাট ইনাফ মানি সে এখনও জমায় নাই। তো তার একটা ফ্রেন্ড বিয়ে করে ফেলছে, তাদের এক্সট্রা একটা রুম আছে। সে তার ফ্রেন্ডকে রিকোয়েস্ট করে যে আমি কি তোমার এই রুমটা ভাড়া নিতে পারি? তোর ফ্রেন্ড বলে যে ওকে। সো ওর ফ্রেন্ডদের সাথে অ্যাকচুয়ালি সে সাবলেট থাকা স্টার্ট করে। ব্র্যান্ডা যখন তার ফ্রেন্ডের বাসায় থাকা স্টার্ট করে এরকমই সময় 2012 সালের অগস্ট মাসের দিকে ডক্টর রিকার্ডো পিনোকাডিয়া নামের একজন লোকের সাথে তার প্রথমবার পরিচয় হয় অনলাইনে। ডক্টর রিকার্ডোর ডাকনাম হচ্ছে রিকি। তো আজকের এই 12 ব্যাচেলে তাকে আমরা রিকি বলেই ডাকবো। আচ্ছা, রিকির ব্যাপারে যতটুকু তোমাদের জানা দরকার, সে খুবই হার্ডওয়ার্কিং একজন পার্সন অ্যাজ এ ডক্টর হিসাবে, এবং সে তার ফ্যামিলির সাথে খুবই ক্লোজ। মানে তার লাইফের পার্সোনাল ডিসিশনে তার ফ্যামিলি প্রথম থেকেই অনেক ইনভলভ। রিকি বড় হয়েছে ক্যালিফোর্নিয়াতে, এরপর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে সে পড়াশোনা করে গ্র্যাজুয়েট করে। সো ডক্টরি পাশ করার পর রিকি অ্যাজ এ ডার্মাটোলজিস্ট হিসাবে ডালাস টেক্সাসে কাজ করা স্টার্ট করেছে। আর এখানেই অ্যাকচুয়ালি তার পরিচয় হয় ব্র্যান্ডার সাথে। ব্র্যান্ডার সাথে যখন রিকির পরিচয় হয়েছে তখন রিকি সম্ভবত তার মিড 30s এবং ব্র্যান্ডা হচ্ছে তার আর্লি 30s। মানে তাদের এজ গ্যাপ অ্যারাউন্ড 5 ইয়ার্সের। 2012 সালের অগস্ট মাসের দিকে যখন ব্র্যান্ডার সাথে রিকির পরিচয় হয়, রিকি তখন তার ডিভোর্সের মধ্য দিয়ে যাচ্ছিল। প্রথমেই তোমাদের সাথে শেয়ার করছি, রিকি খুবই অ্যাম্বিশাস টাইপের পার্সন। সে যখন প্রথমবার ব্র্যান্ডার সাথে দেখা করে, ব্র্যান্ডার ওয়ার্ক এথিক্সও তার কাছে খুবই ভালো লাগে, যে ব্র্যান্ডাও তার লাইফে কতটা অ্যাম্বিশাস। মানে ব্র্যান্ডার এই সব কিছু যখন তার নিজের সাথে মিলায়, তার অ্যাকচুয়ালি ব্র্যান্ডাকে আরও ভালো লাগা স্টার্ট হয়। একটা পর্যায়ে রিকি ব্র্যান্ডাকে ডেটে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে এবং ব্র্যান্ডা রাজি হয়। তো ওরা দুজন মিলে ডিসাইড করে জেনিফার লোপেজ জেলোর কনসার্টে যাবে। সো দুজন কনসার্টে যে অনেক এনজয় করে, দুজনের ভাইবের সাথে অনেক ম্যাচ করে, আর সেখান থেকেই তার রেগুলার কথা বলা স্টার্ট করে। আর এখান থেকেই কখন যে তারা রিলেশনশিপ স্টার্ট করে ফেলছে তারা নিজেরাও টের পায় না। রিকির সাথে রিলেশনশিপে যাওয়ার পর ব্র্যান্ডা অনেক এক্সাইটেড থাকে। এর কারণ এটা না যে রিকি তাকে অনেক ভালোবাসে, সে রিকিকে অনেক পছন্দ করে, সেটা নিয়ে অনেক এক্সাইটেড একজন ডার্মাটোলজিস্ট তার বয়ফ্রেন্ড। কজ ডার্মাটোলজিস্ট অনেক ইনকাম করে অন্যান্য সব ডাক্তারদের থেকে, আর এই জিনিসটা নিয়ে সে অনেক ব্র্যাগ করতো। মানে সে যাদের সাথে ব্র্যাগিং করতো, মানে ওরাও একটু বলতে পারে একটু কনফিউজড হয়ে যেত। ঠিক আছে, তোমার বয়ফ্রেন্ড ডার্মাটোলজিস্ট অনেক ইনকাম করে, বাট এই জিনিসটা এত বারবার বলার কি আছে? মানে ও এটা নিয়ে সারা দেমাক করে শেষ করতে পারতো না। ব্র্যান্ডার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যেটা জানায়, ছোটোবেলা থেকেই ব্র্যান্ডার ডক্টর বিয়ে করার ইচ্ছা। এর রিজন, ডক্টর অনেক বেশি টাকা ইনকাম করে। আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, যেহেতু ফিনান্সিয়ালি সে ছোটোবেলা থেকেই ভালোই আপস অ্যান্ড ডাউনস দেখছে, তাই মনে হয় তার মাথায় জিনিসটা গেঁথে গেছিলো যে এমন টাইপেরই কাউকে বিয়ে করবে যার ফিনান্সিয়াল স্টেবিলিটি আছে। আর নিজে যেহেতু মেডিকেল ফিল্ডে যেতে পারে নাই, সে কারণে মনে হয় মেডিকেল ফিল্ডে যারা কাজ করে তাদের প্রতি তার আকর্ষণ একটু বেশি কাজ করে, আমার কাছে যেটা মনে হয়েছে। এবং ব্র্যান্ডার সবার সাথে এটা নিয়েও ফ্লেক্স করতো যে তার বয়ফ্রেন্ড কত টাকা ইনকাম করে, যে জিনিসটাতে তার আশপাশের মানুষরা অনেক আনকমফোর্টেবল ফিল করতো। তো যাই হোক, এভাবে তাদের রিলেশনশিপের প্রায় 3 মাস হয়ে গেছে। 3 মাস পর ব্র্যান্ডা রিকিকে যেটা জানায়, ওর যে ফ্রেন্ডের বাসায় ও সাবলেট থাকতো, ওই ফ্রেন্ডের হয়তোবা আর ব্র্যান্ডার সাথে সাবলেট থাকা পসিবল হচ্ছে না। মেবি তাদের আরেকটা রুম প্রয়োজন, অথবা তাদের প্রাইভেসি প্রয়োজন, হু নোজ। তোরা ডিসাইড করে
যে ওরা আলাদা করে বাসা নিবে। তো এখন আর ব্র্যান্ডা ওই বাসায় থাকতে পারবে না। তো ব্র্যান্ডা না পারতে ওর বয়ফ্রেন্ডকে বলে যে আমি কি তোমার বাসায় মুভ ইন করতে পারি। রিকি যদিও বা ওকে অনেক পছন্দ করে, ও একটু থতমত খেয়ে যায় যে মানে আমাদের রিলেশনশিপের তো মাত্র 3 মাস, বাট কি করি বলো তো। তো বেশি চিন্তা না করে রিকি বলে আচ্ছা ঠিক আছে তুমি আমার বাসায় চলে আসো। তো এরপর থেকে ওরা অ্যাকচুয়ালি লিভিং করা স্টার্ট করে, আর এখান থেকেই ওদের রিলেশনশিপ বলতে পারো আরও বেশি বেশি ক্লোজ হওয়া স্টার্ট হয়। তো যখন ব্র্যান্ডার আর রিকির রিলেশনশিপের 6 মাস হয়ে যায়, এরপর রিকির বার্থডে থাকে, আর ওই সময় ব্র্যান্ডা অফিসিয়ালি তার ফেসবুকে পোস্ট করে রিকির আর ব্র্যান্ডার রিলেশনশিপ নিয়ে। মানে সে অ্যাকচুয়ালি সবাইকে জানাই দিছে, মানে এমনিতে সবাই জানতো, মানে ফেসবুকে সে অফিসিয়ালি তার বয়ফ্রেন্ডের সাথে সবাইকে পরিচয় করা দেয়। সো এই বছর 2012 সালের শেষের দিকেই ব্র্যান্ডার ডিসাইড করে ওর যে স্বপ্ন ছিল মেডিকেল স্কুলে যাওয়ার, সে আবার সেটা স্টার্ট করবে, কারণ এটাই অ্যাকচুয়ালি তার ড্রিম ছিল। আর এখন যখন সব কিছু ঠিক আছে, এদিকে তার বয়ফ্রেন্ডও হচ্ছে একজন ডক্টর, কেননা সে তার ড্রিমটা আবার পারসিউ করার চেষ্টা করে। তো সে সেটাই করে। বাট যে সমস্যাটা হয়, মেডিকেল স্কুলে ভর্তি হওয়ার কিছুদিনের ভিতরেই ব্র্যান্ডা প্রেগনেন্ট হয়ে যায়। এখন রিকিকে যখন সেই কথাটা জানায়, রিকি আর ও মিলে ডিসকাশন করে যে দেখো রাইট নাও তুমি মেডিকেল স্কুলে ভর্তি হইছো, আমি একদমই উঠতি একজন ডক্টর, এই মুহূর্তে বেবিটা যদি আসে আমাদের জন্য অনেক ঝামেলা হয়ে যাবে। তো দুজন মিলে ডিসাইড করে বেবিটা শোন করার, এবং তারা সেটা করে। এটা ব্র্যান্ডার উপরে অনেক নেগেটিভ এফেক্ট ফেলে, ও মেন্টালি অনেক ডিপ্রেস হয়ে যায়, অনেক এনজাইটিতে ভুগতে থাকে। আর ওকে কন্টিনিউয়াসলি রিকি মানে বলতে থাকে যে তুমি চিন্তা করো না, ফিউচারে তো আমরা বিয়ে করবই, আর একটা না একটা সময় তো আমরা নিবই। সো এই যে এমটিনেস কাজ করতেছে তোমার ভিতরে, কয়েক বছর পর সেটা থাকবে না। আর রিকি যেটা করে, মানে ডিরেক্টলি ওকে এঙ্গেজ না করে ওকে একটা প্রমিস রিং পরায় ব্র্যান্ডাকে, যে আমি তোমাকে প্রমিস করতেছি, মানে কয়েক বছরের ভিতরে আমি তোমাকে এঙ্গেজ করব। রিকি যখন থেকে ব্র্যান্ডাকে অ্যাকচুয়ালি প্রমিস রিং পরায়, এর মানে তো অ্যাকচুয়ালি কিছুদিনের ভিতরে ওরা এঙ্গেজ হবেই এবং তাদের বিয়ে হবেই। তো এরপর থেকে অ্যাকচুয়ালি ওরা খোলামেলা বিয়ে নিয়ে কথাবার্তা বলা স্টার্ট করে, এবং রিকিকে সে জিজ্ঞাসা করতে থাকে তোমার ফ্যামিলির সাথে আমাকে কবে পরিচয় করাবা। রিকি বলে ঠিক আছে, আমি চেষ্টা করবো যত দ্রুত সম্ভব আমার ফ্যামিলির সাথে তোমাকে দেখা করাতে। তো রিকি যখন তার ফ্যামিলির সাথে ব্র্যান্ডাকে দেখা করায়, রিকির মায়ের ব্র্যান্ডাকে পছন্দ হয় না। তার মতে ব্র্যান্ডা খুবই তার ছেলের উপরে ওভার পাওয়ারিং করে, তার ছেলেকে প্রেশারাইজ করে রাখে। এরকম মেয়ে আর যাই হোক তার ছেলের বউ হতে পারে না। প্রথমেই তোমাদের সাথে শেয়ার করছি যে রিকির পার্সোনাল লাইফে ওর প্যারেন্টসরা সবসময় ইনভলভ হয়। তো যখন থেকে রিকি দেখা করাইছে ব্র্যান্ডাকে ওর বাবা মার সাথে, ওর বাবা মা বলছে এই মেয়েকে ওদের ভালো লাগে নাই, তোমার এই রিলেশনশিপ থেকে চলে আসা উচিত। রিকি যখন ওর বাবা মার থেকে ওই পারমিশনটা পেলো না, ও আস্তে আস্তে ব্র্যান্ডার থেকে দূরে সরার চেষ্টা করতেছে, ডিরেক্টলি না ইনডিরেক্টলি। আর সামহাও সম্ভবত ব্র্যান্ডা ওই জিনিসটা বুঝতে পারছে, ওর ভিতরে ইনসিকিউরিটি আরও বেড়ে যায়, এবং সে রিকিকে আরও প্রেশারাইজ করতে স্টার্ট করে বিয়ের জন্য। অন্যদিকে সে তার বয়ফ্রেন্ডকে বলতে থাকে হ্যাঁ অন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরাও এরকম এরকম দামি দামি জায়গায় ঘুরতে যায়, দামি দামি ট্যুরে যায়, আমরাও যাব, তুমি ওরকম দামি দামি গিফট আমাকে দিবা, এরকম টাইপের বিভিন্ন টাইপের প্রেশারাইজ সে তার বয়ফ্রেন্ডকে করতে থাকে। আর এগুলো দেখে রিকির কাছে মনে হতে থাকে যে আমার মা তো ঠিকই বলছে, এই মেয়েটা তো অনেক ডিমান্ডিং, আর আমার উপরে মেয়েটা তো অনেক ওভার পাওয়ারিং করে, মেয়েটা মনে হয় অ্যাকচুয়ালি আমার জন্য ভালো হবে না। রাইট নাও ব্র্যান্ডা এক্সট্রিম লেভেলে চলে গেছে। আমার কাছে কেন জানি মনে হয়েছে যে ব্র্যান্ডা মনে হয় ওর মনের ভিতরে জিনিসটা ফিল করতে পারতেছিল, মেবি ওর বয়ফ্রেন্ড ওকে ছেড়ে চলে যাবে। ও যেটা করে কন্টিনিউয়াসলি ওর বয়ফ্রেন্ডের সব কিছুতে ইনভলভ হওয়ার চেষ্টা করে, কী করছো, কোথায় যাচ্ছ, কার সাথে কথা বলতেছো। আর ও যেহেতু একজন ডক্টর, একজন ডার্মাটোলজিস্ট, ওর তো অনেক মেয়ে পেশেন্ট আসে, অথবা অনেক মেয়েদের সাথে তার ওঠা বসা। ব্র্যান্ডার কথা হচ্ছে যতগুলো মেয়ের সাথে তোমার পরিচয় আছে তুমি সবাইকে বলবা তোমার গার্লফ্রেন্ড আছে। অবশ্য সবাই তো আমাকে জিজ্ঞাসা করে না আমার পার্সোনাল লাইফ নিয়ে, আমাকে জিজ্ঞাসা করুক আর না করুক, তোমার দায়িত্ব হচ্ছে সবাইকে জানাই দেওয়া যে তুমি এঙ্গেজ, তুমি আমার সাথে রিলেশনশিপে আসছো, আমাকে প্রমিস রিং পড়াইছো, কিছুদিনের মধ্যে আমাদের বিয়ে, তুমি এগুলো জানাবা। আমি জানি না তোমরা আমার সাথে কয়জন একমত হবা, বাট আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি, মানে আমি যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, আমার ফ্রেন্ডদেরকে যখন আমি প্রেম করতে দেখছি, আমার যতগুলো ফ্রেন্ড তার বয়ফ্রেন্ডদেরকে এই ব্র্যান্ডার মতো করে প্রেশারাইজ করছে। ছেলেগুলো যতই ভালো হোক, মেয়ের পিছনে যতই পাগলের মতো ঘুরুক, প্রত্যেকটা বয়ফ্রেন্ড এই টাইপের মেয়ে ফ্রেন্ডদেরকে ছেড়ে চলে গেছে। কারণ ছেলেদের নেচারটাই এরকম, আল্লাহ তাদেরকে বানাইছেই এইভাবে যে তারা মেয়েদেরকে টেক কেয়ার করবে, তারা মেয়েদেরকে গাইড করবে, এটা তারা পছন্দ করে। কিন্তু তারা যখন বুঝতে পারে
যে তাদের পার্টনার তাদের উপরে ওভার পাওয়ারিং হয়ে যাচ্ছে। একটা পুরুষ এটা মানতে পারে না। নো, বিশ্বাস না হয় আমার কথার সাথে তোমরা কথা মিলাই দেখতে পারো। যদি তোমার আগে ব্রেকআপ হয়ে থাকে ব্র্যান্ডার মতো এরকম প্রেশারাইজ করার কারণে, মিলাই দেখো। ছেলে যতই ভালো হোক, যতই হাবাগুবা হোক, যতই শান্ত হোক, একটা পর্যায়ে সেও এই রিলেশনশিপ থেকে চলে যাবে। কজ কোনো ছেলে এই টাইপের সাফোকেশন সহ্য করতে পারে না। তো যাই হোক, যখন থেকে ব্র্যান্ডা এরকম টাইপের প্রেশারাইজ করা স্টার্ট করে, একটা পর্যায়ে রিকি ব্র্যান্ডাকে বলে দেয় যে দেখো এই রিলেশনশিপ রাখা আমার পক্ষে পসিবল হচ্ছে না। ব্র্যান্ডা তো একদম পাগল হয়ে গেছে। তো রিকি ব্র্যান্ডার এই সিচুয়েশন দেখে বলে যে দেখো আমার মনে হয় আমাদের একটু স্পেস নেওয়া উচিত, আমরা ফ্রেন্ড হিসাবে থাকি, বাট রিলেশনশিপ করা পসিবল হচ্ছে না। তো এই জিনিসটাকে ব্র্যান্ডা আবার পজিটিভভাবে নেয় যে আচ্ছা ঠিক আছে, রিলেশনশিপ করতে চাচ্ছ না, বাট ফ্রেন্ড হিসাবে তো আমরা আছি, রাইট? সো আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেন্ড হিসেবে তোমার পাশে থাকতে চাই। ব্র্যান্ডা যেটা করে, ও চিন্তা করতে থাকে ঠিক আছে ও রাইট নাও স্পেস চায়, ও আমার গার্লফ্রেন্ড মানে বয়ফ্রেন্ড হিসাবে থাকতে চাচ্ছে না, আমি কি করব, ফ্রেন্ড হিসাবে ওর পাশে এমনভাবে লেগে থাকবো ও যেন আমাকে আবার গার্লফ্রেন্ড বানাতে বাধ্য হয়। এটা অনেক বড় একটা ভুল ডিসিশন, বাট ব্র্যান্ড এটা করতে থাকে। আরেকটা জিনিস তোমাদেরকে না বললি না, যেটা খুবই উইয়ার্ড ছিল, রিকির বাসার টেক কেয়ার কাজের জন্য সে তার মাকে রেখে দেয়। এবং ওদের যখন ব্রেকআপ হয়ে যায় এরপরও ব্র্যান্ডার মা রিকির বাসার কেয়ারটেকার হিসেবে কাজ করতো, তার বাসা ক্লিন করা, টেক কেয়ার করা, সব কিছুর কাজ করতো। তো যখন রিকির সাথে ব্র্যান্ডার ব্রেকআপ হয়ে গেছে, যখন রিকি বাসায় থাকতো না, ব্র্যান্ডা ওর মার সাথে চুপি চুপি বাসায় আসতো। এসেও কি করছে, ওর মায়ের থেকে একটা কপি চাবি বানায় নিচ্ছে। এরপর এটা নিয়ে যখন রিকি বাসায় থাকে না তখন সে যায়, রিকির সোশ্যাল সিকিউরিটি সার্ভিসের যে নাম্বারটা আছে সেটা ছবি সে তুলে রাখে, ওর ড্রাইভিং লাইসেন্সের ছবি সে তুলে রাখে, ওর কম্পিউটারটা অন করে ওর আইক্লাউডের পাসওয়ার্ড সে জোগাড় করে, ওর ইমেলের পাসওয়ার্ড সে জোগাড় করে, ওর ফেসবুকের সে পাসওয়ার্ড জোগাড় করে। কারণ এখন থেকে বাসায় বসে ব্র্যান্ডা দেখতে চায় যে তার বয়ফ্রেন্ড বলছি কারণ রিকির তরফ থেকে এক্স হয়ে গেল, ব্র্যান্ডার তরফ থেকে তো সে আর এক্স হয় নাই, সে দেখতে চায় তার বয়ফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করার পর সে কী করতেছে। মানে লিটারেলি এখন সে তার বয়ফ্রেন্ডের স্টকারে পরিণত হয়েছে। ব্র্যান্ডার সাথে ব্রেকআপ করার কয়দিন পরই রিকি একটা অনলাইন ডেটিং অ্যাপে জয়েন করে, আর অলরেডি সেটা কিন্তু ব্র্যান্ডা জেনে যায়, কজ ওর সব কিছুই আইক্লাউড থেকে সে দেখতে পাইতেছে। তো যেটা হয়, ব্র্যান্ডা সারাদিন ধরে ওর এই অনলাইন ডেটিং অ্যাপটা মনিটর করতে থাকে, যে সে কার সাথে কথা বলার চেষ্টা করতেছে, কার সাথে সে ম্যাচ হওয়ার চেষ্টা করতেছে। অনলাইন ডেটিং অ্যাপ কেমন হয় আমি জানি না, বাট আমি জানি যে রাইট সোয়াইপ লেফট সোয়াইপ এরকম কিছু একটা হয়। তো যাই হোক, যতদূর জানা যায় অনেক মেয়েকেই রিকি পছন্দ করছিল, মেবি লেফট সোয়াইপ অথবা রাইট সোয়াইপ করছিল, যে টিকমার্ক যে আমার এই মেয়েটা পছন্দ হয়েছে, বাট মেয়েদের তরফ থেকে সে কোনো কিছুই পায় নাই, মেয়েরা তাকে কোনো মেসেজ দেয় নাই। এখান থেকে রিকির কনফিডেন্স লেভেলটা আবার বলতে পারো ডাউন হতে থাকে, কজ ও চিন্তা করে কোনো মেয়েরাই মনে হয় তাহলে আমাকে আর চায় না, তাহলে মনে হয় সামনাসামনি আমার অ্যাকচুয়ালি ট্রাই করতে হবে মেয়েদের সাথে, কজ অনলাইনে মেবি আমি অ্যাট্রাকটিভ না। বেসিক্যালি যেটা হয়েছে, কয়েকজন মেয়ে অ্যাকচুয়ালি রিকির উপরে ইন্টারেস্ট দেখায়, অনলাইনে তার সাথে কথা বলার চেষ্টা করে, বাট সামহাও রিকি সেই মেসেজগুলো দেখার আগেই ব্র্যান্ডা অনলাইন থেকে সেগুলো ডিলিট করে দিচ্ছে, কারণ তার কাছে তার সব কিছুর পাসওয়ার্ড আছে। সো অনলাইনটা পুরোটাই মনিটর করতে থাকে এইভাবে বসে বসে ব্র্যান্ডা। এইভাবে দিন যত দিতে থাকে, ব্র্যান্ডা রিকির উপরে আরও বেশি অবসেস হওয়া স্টার্ট করে। ওর কলিগসরা, ওর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিরা সবাই যেটা বলতে থাকে যে রিকি ছাড়া তার আর কোনো টপিক নাই, রিকি এই করছে, রিকি সেই করছে, রিকির এই আপডেট, রিকির সেই আপডেট। রিকির সাথে কিন্তু তার রিলেশনশিপ নাই, কিন্তু সে কখন কোথায় যাচ্ছে, কী করতেছে, সব ইনফরমেশন সে সবাইকে দিতেছে। কিছুদিন পর রিকি ডিসাইড করে একটা সালসা ডান্স ক্লাসে ভর্তি হওয়ার, কজ সে সেখানে শুনছে এখানে অ্যাকচুয়ালি মানুষের সাথে ইজিলি ফ্রেন্ডশিপ করা যায়, ক্লোজ হওয়া যায়। ও চিন্তা করতে থাকে মেবি এখান থেকে আমি কারোর সাথে মানে আমার ক্লিক করতে পারে, রিলেশনশিপ হতে পারে। অ্যাকচুয়ালি ওর জন্য কোনো মনের মানুষ মনে হয় খুঁজতেছিল, এটার জন্য খুবই দরকার ছিল। মানে ও মেবি খুব দ্রুত অ্যাজ সুন অ্যাজ পসিবল ব্র্যান্ডা থেকে মুভ অন করার চেষ্টা করতেছিল। তো সেখানে সে যায়, প্রথম দিন ক্লাস করে। এখানে আসার পর তার খুবই ভালো লাগে, নতুন মানুষদের সাথে তার পরিচয় হয়। দ্বিতীয় দিন ক্লাস করতে যে কোইন্সিডেন্সলি সে দেখে ব্র্যান্ডা এখানে ক্লাস করতে আসছে, বাট এটা
রিকির কাছে কোইন্সিডেন্স মনে হতে পারে, বাট অ্যাকচুয়ালি তো এটা কোইন্সিডেন্স না। ব্র্যান্ডা যেটা করে, ফাইন্ড মাই আইফোন দিয়ে লোকেশন ট্র্যাক করে করে যেখানে যেখানে রিকি কাজের বাইরে ঘুরতে যায় অথবা মানে টাইম স্পেন্ড করতে যায়, সেই জায়গাগুলোতে কোইন্সিডেন্টলি সামহাও অলওয়েজ ব্র্যান্ডা পৌঁছায় যায়। ইভেন যেখানে পার্কে অ্যাকচুয়ালি হাঁটতে যায় রিকি, যে টাইমটাতে দেখা যায় হাফ অ্যান আওয়ারের ভিতরে দূরে অন্য সাইড দিয়ে ব্র্যান্ডা হেঁটে আসতেছে, ওকে দেখে রিকি অবাক হয়ে যায়, মানে এটা তো কোইন্সিডেন্স, তুমি এখানে আসছো। সো যখন এরকম ঘটনা ব্যাক টু ব্যাক অনেকবার ঘটতে থাকে এবং এই ডান্স ক্লাসে এসেও রিকি দেখে যে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে তার এখানে দেখা হয়ে গেছে, তার কাছে মনে হতে থাকে গডের কাছ থেকে এটা মনে হয় কোনো একটা সাইন, সে চায় আমাদের সেকেন্ড টাইম আবার আমরা আমাদেরকে আরেকটা চান্স দেই। মানে এটা একটা মাস্টার প্ল্যান ছিল ব্র্যান্ডার সাইড থেকে, যে মেবি আমার বয়ফ্রেন্ড আমার সাথে সালসা ডান্স করতে করতে সে আমার আরেকবার প্রেমে পড়ে যাবে। বাট এটাই হয়, দুই একবার রিকি ওর সাথে সালসা ডান্স করতে করতে ওর প্রেমে আবার পড়ে যায়। 2014 সালের সেপ্টেম্বর মাসে রিকি আর ব্র্যান্ডা সেকেন্ড টাইম তাদের রিলেশনশিপ আবার স্টার্ট করে। এবার রিকি যেটা বলে ব্র্যান্ডাকে যে দেখো, আমি আর লিভিং করতে চাচ্ছি না একসাথে, আমার মনে হয় আমাদের মানে দূরে দূরে থেকেই এবার রিলেশনশিপটা করে দেখা উচিত, কজ আমরা যত একসাথে থাকার চেষ্টা করছি আমাদের রিলেশনশিপটা টক্সিক হয়ে গেছে, আমি চাচ্ছি না সেকেন্ড টাইম আমাদের রিলেশনশিপটা আবার নষ্ট হয়ে যাক। তো ব্র্যান্ডা বলছে ওকে কোনো সমস্যা নেই, আমরা আলাদা থাকবো, বাট তো আমরা একসাথে থাকবো। তো রিকি আর ব্র্যান্ডা যখন সেকেন্ড টাইম আবার ওরা প্রেম করা স্টার্ট করে, কিছুদিনের ভিতরে ব্র্যান্ডা যে সেকেন্ড ভুলটা করে, ওই যে প্রেশারাইজগুলো ওকে আগে করতো না ওর উপরে, সেম সেম জিনিসও আবার স্টার্ট করে। আমার কথা হচ্ছে, ওকে প্রথমবার তুমি করছিলা, বাট এবার তো তোমার বয়ফ্রেন্ডকে তুমি আবার পাইছো, রাইট? সেকেন্ড টাইম তোমাকে আরেকবার চান্স দিছে, এইবার তুমি এরকম না করো না। ওই মেয়ে এক্স্যাক্টলি সেমভাবে সেটাকে প্রেশারাইজ করতে থাকে, দামি গিফট দেওয়ার জন্য, ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, ওকে মানুষের সাথে পরিচয় করে দেওয়ার জন্য, যে কোনো মেয়ের সাথে দেখা হলে যেন বলতে থাকে আমার গার্লফ্রেন্ড আছে এই সেই। রিকি চিন্তা করতে কি অনুমান, ব্র্যান্ডা প্রুফ করে দিচ্ছে অ্যাকচুয়ালি আমাদের রিলেশনশিপ করা পসিবল না। তো 2015 সালের ফেব্রুয়ারি মাসের 20 তারিখে রিকি লিটারালি ওকে একটা ইমেল লেখে, ব্রেকআপ ইমেল, মানে সামনাসামনি এবার কথাও বলে না, ইমেলের থ্রুতে ওর সাথে ব্রেকআপ করে ফেলে। যদিও বা রিকির এইভাবে ব্র্যান্ডার সাথে ব্রেকআপ করা উচিত হয় না, বাট ওর পক্ষে আর কিছু করা পসিবল ছিল না, কজ ব্র্যান্ডা ওকে এমন পাগল করে ফেলতেছিল। তো ব্র্যান্ডার সাথে ব্রেকআপ করার পর মানে রিকি আর এক ফোঁটা ওয়েট করে নাই, ও চিন্তা করে যে ব্র্যান্ডা আমার মাথা নষ্ট করে দিচ্ছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব যদি আরেকজনের সাথে ইনভলভ হয়ে যাই, আমার মনে হয় ব্র্যান্ডার জন্য আর সফট কর্নার কাজ করবে না। ওর মাথা মানে এভাবেই কাজ করতেছিল। সো ও যেটা করে, যত দ্রুত সম্ভব হয় ও আবার একটা ডেটিং ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে এবং মেয়েদের সাথে কথা বলা স্টার্ট করে। এবার যেটা হয়, এবারও কিন্তু মানে এই যে ব্র্যান্ডার সাথে সেকেন্ড টাইম রিকির ঠিক হয়ে গেল, ব্র্যান্ডা কিন্তু চাইলেই পারতো আমার বয়ফ্রেন্ডের সব ইমেল পাসওয়ার্ডগুলো আমি ডিলিট করে দিই, আমার বয়ফ্রেন্ডকে তো আমি পেয়ে গেছি। সে কিন্তু এই কাজ করে নাই, সে সব কিছু কিন্তু নিজের কাছে রেখে দিছিল। সো এবার যখন ওর বয়ফ্রেন্ড ওর সাথে আবার ব্রেকআপ করছে, সব ইনফরমেশন কিন্তু ওর কাছে আছে। তো এবারও ওর বয়ফ্রেন্ড যখন ইমেলের থ্রুতে অন্য মানুষের সাথে কথা বলার চেষ্টা করতেছে অথবা ডেটিং অ্যাপসে মানুষের সাথে কথা বলতেছে, ও বাসায় বসে বসে সব দেখতেছে। এইবারও যেটা করে, আগের বার যেরকম কারোর সাথেই ওর সাথে ও কথা বলতে দিতেছিল না, এবার কয়েকটা মেসেজ ও অ্যালাউ করে, কয়েকটা মেসেজ ও অ্যালাউ করে না। কারণ একেবারে যদি কারোর সাথে ও অ্যালাউ না করে তাহলে তো সন্দেহ হতে পারে, যদি ও পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে মনে হয় ব্র্যান্ডা এই ভয়টা পাচ্ছিল। তো ব্র্যান্ডা এমন এমন মেয়েকেই মানে ম্যাচ করাই দিচ্ছিল ওর সাথে, অথবা তাদের মেসেজই ওর সাথে মানে বলতে পারো দেখতে দিতেছিল ওর বয়ফ্রেন্ডকে, যেসব মেয়েদের সাথে ব্র্যান্ডা জানে ওর বয়ফ্রেন্ডের ম্যাচ করবে না। মানে এক দুইবার কথা বলে মানে ওর বয়ফ্রেন্ড এই মেয়েকে এমনিতেই, কেন বয়ফ্রেন্ড বলতেছি, এটা ওর এক্স বয়ফ্রেন্ড, ওর এক্স বয়ফ্রেন্ড এমনিতেই মেয়েটার সাথে ইন্টারেস্ট বোধ না করে অন্যদের সাথে কথা বলবে। তো এইভাবে কয়েকটা মেয়ের সাথে রিকি কথা বলে, বাট কোনো মেয়েকেই তার ওই রকম আহামরি পছন্দ হয় না। আমার মনে হয় সামনাসামনি দেখা করলে বেটার হবে। এরপর মেয়েগুলাকে সে ডেটে যাওয়ার জন্য অফার করে এবং কয়েকটা মেয়ে রাজিও হয়। গেস হোয়াট, ও যতগুলা ডেটে এই ডেটিং অ্যাপসের মেয়েদের সাথে দেখা করতে গেছে, প্রত্যেকটা রেস্টুরেন্টেও যা দেখে কোইন্সিডেন্সলি ওর সাথে ব্র্যান্ডার দেখা হয়ে যাচ্ছে। মানে ব্র্যান্ডা, ওপস তুমি এখানে আসছো কারোর সাথে দেখা করতে? না, আমি ফ্রেন্ডের সাথে এখানে হ্যাং আউট করতে আসছিলাম। ও, আমি এখান থেকে কিছু খাবার পার্সেল নিতে আসছিলাম। আচ্ছা, না সমস্যা নাই, তুমি এনজয় করো তোমার ডেটের সাথে। মানে যেহেতু সেকেন্ড টাইমও
রিকি ওকে পিক করছিল সালসা ক্লাস থেকে। ও মনে করছে মেবি এইবারও মানে ওর মনে হবে ইউনিভার্স ব্র্যান্ডাকে আমার সাথে প্রেম করতে বলতেছে, মেবি ব্র্যান্ডাকে ও এভাবে করে আবার ওর কাছে নিয়ে নিবে। আমার কাছে যে জিনিসটা সবচেয়ে অবাক লাগছে, ছেলেদের মাথা এত সোজা কেন? এই যে মেয়েটা এতবার যে কোনো জায়গায় যাচ্ছে, ওর সাথে এতবার দেখা হচ্ছে, প্রত্যেকবার রিকির কাছে মনে হয়েছে এগুলো কুইন্সিডেন্স। একবারও মনে হয় না মেয়েটা কি আমাকে ফলো করতে পারে, আর ওর কাছে কি আমার পাসওয়ার্ড আছে, ও জানতেছে কীভাবে আমি কখন কোথায় যাচ্ছি। ভার্সিটি লেভেল এগুলো সব দেখে আমি বড় হয়ে গেছি। মানে এখন যখন এসব টাইপের গল্প বলি আমি আমার ফ্রেন্ডরাও এগুলো করছে। সো তোমার যদি কারোর সাথে ব্রেকআপ হয় অবশ্যই অবশ্যই নিজের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে ভুলবা না। কারণ আমার একটা ফ্রেন্ডের এরকম ব্রেকআপ হয়েছিল এবং তার বয়ফ্রেন্ডের কাছে তার অনেক পার্সোনাল জিনিসের পাসওয়ার্ড ছিল, গুগল অ্যাকাউন্টেরও। সো সে তার লাইফটা ম্যাসড আপ বানাই দিছিল। মানে কীরকম টাইপের শুধু একটু হিন্ট দেই তোমাদেরকে। তো সেই ফ্রেন্ডটা যখন তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে, তার বয়ফ্রেন্ডের কাছে তার ইমেলের পাসওয়ার্ডগুলো ছিল এবং সে এগুলা চেঞ্জ করে নাই। তো ওই ছেলেটা কী করছে, ওর মোবাইলে ইমেলটা লগ ইন করছে, আর এটা করার ফলে ওর মোবাইলে যতগুলো নাম্বার সেভ করা ছিল ওই ছেলের মোবাইলে সবগুলো নাম্বার সেভ হয়ে গেছে। এরপর ছেলেটার কাছে ইজিলি ওর মা বাবা সবার নাম্বার চলে গেছে এবং ও সবাইকে ফোন দিয়ে বলছে ও আমার সাথে প্রেম করতো, এই করতো সেই করতো, সব কাহিনী আমি বলে দিব, এই করবো সেই করবো। সো ইয়া, ছেলেরা চাইলে এইভাবে ব্ল্যাকমেল করতে পারে, মেয়েরা চাইলেও এইভাবে ব্ল্যাকমেল করতে পারে। সো তুমি যদি না চাও কেউ তোমার সাথে এগুলো করুক, এগুলো করবা না। আর এত কিসের ভালোবাসা? প্রেম করার সাথে সাথে সবগুলা পাসওয়ার্ড দিতে হবে কেন? মানে নিজেদের প্রাইভেসি বলে কি কিছু নাই? এভাবে দেখতে দেখতে 2015 সাল চলে আসে। 2015 সালের মে মাসের দিকে টিন্ডারের থ্রুতে রিকির সাথে পরিচয় হয় ডক্টর কেন্ডার। ডক্টর কেন্ডার ওই মুহূর্তে বয়স ছিল 35 বছর, আর তিনি একজন পিডিয়াট্রিক ডেন্টিস্ট ছিলেন। ডক্টর কেন্ডার হোম টাউন হচ্ছে স্প্রিংফিল্ড, ইলিনয়। যতদূর জানা যায় ডক্টর কেন্ডার হচ্ছে খুবই হার্ড ওয়ার্কিং পার্সন। ছোটবেলা থেকে সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, এর পাশাপাশি ভলিবল চ্যাম্পিয়নও সে কয়েকবার হয়েছে। এর সাথে সাথে সে স্কুলের আবার চিয়ার লিডারও ছিল। পড়াশোনায় এত ভালো থাকার সাথে সে কিন্তু মানে একদম ছোটোবেলা থেকে চ্যারিটির সাথে কাজ করতো। রেগুলার সে চার্চে যাইতো, শিশুদের জন্য সে বাইবেল পড়তে পছন্দ করতো এবং যখন সে অ্যাজ এ ডেন্টিস্ট হিসাবে কাজ করা স্টার্ট করে, হতদরিদ্র মানুষদের জন্য সে ফ্রি ডেন্টাল কেয়ার দিতে পছন্দ করত। সে অনেক দেশে এরকম গিয়েছে এরকম গরিব মানুষদেরকে সাহায্য করার জন্য। যখন কেন্ডার কলেজে পড়তো তখন তার বয়ফ্রেন্ডের সাথে তার বিয়ে হয়, বাট রিলেশনশিপটা অ্যাকচুয়ালি বেশি দিন টিকে না। এরপর সে ডিভোর্স নিয়ে নেয়। তো এই জিনিসটা নিয়ে সে অনেক ডিপ্রেসে থাকে। সে চিন্তা করে লাইফে সে মুভ অন হইতে চায়, বাট যেহেতু তাদের বাসা পাশাপাশি এবং একই জায়গায় তারা বড় হয়েছে, ও মনে করতে থাকে যদি ওর এক্স ওর সামনে সামনে থাকে ও মেবি লাইফে আগে আসতে পারবে না। তো এরপর সে ডিসাইড করে যে ডালাস টেক্সাসে সে চলে আসবে। এখানে আসার পর ওর লাইফটা ও নতুন করে স্টার্ট করবে। সো এখানে এসেই টিন্ডার সে ওপেন করে একটা টাইমে, আর সেখানেই রিকির সাথে তার পরিচয় হয়। রিকির সাথে কথা বলতে যে মানে ওরা না একই টাইপের বলতে পারো, মানে একটা বন্ড অর একই টাইপের বলতে পারো ইমোশন ওরা ফিল করতে পারে। দুজনই ডক্টর, দুজনই হচ্ছে খুবই হাই অ্যাচিভার, দুজনই মানুষকে হেল্প করতে পছন্দ করে, দুজনই খুবই অ্যাম্বিশিয়াস পার্সন, দুজনেরই অতীতে ডিভোর্স হয়েছে। সো দুজনই কিন্তু ওই কষ্টটা বুঝতে পারে নিজেকে ওভারকাম করার। সো সব কিছু মিলিয়েই ওদের ভিতরে বলতে পারো ভালো একটা বন্ধুত্ব সুলভ একটা সম্পর্ক তৈরি হয়। সো এই ফ্রেন্ডশিপ থেকে খুবই দ্রুত ওরা রিলেশনশিপে জড়িয়ে যায়। আর এই রিলেশনশিপটার ব্যাপারে বলবো দুজনই প্রচণ্ড সিরিয়াস ছিল। ওরা মানে ভেকেশনে যাওয়া স্টার্ট করে, আর ওদের খুব সুন্দর সুন্দর ছবি ওরা ফেসবুকে আপলোড দিত। আর ওদের দুজনকে দেখলে বোঝা যেত যে ওরা দুজন দুজনকে কত পছন্দ করে এবং দুজনের ব্যাপারে দুজন কোয়াইট সিরিয়াস। আর রিকি অ্যাকচুয়ালি কেন্ড্রাকে এতটাই পছন্দ করে, মানে রিলেশনশিপের মাত্র কয়েক মাসের ভিতরে ও ডিসাইড করে কেন্ড্রাকে ওর ফ্যামিলির সাথে পরিচয় করাবে। তো রিকি যখন তার ফ্যামিলির সাথে কেন্ড্রাকে পরিচয় করায়, রিকির ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার কেন্ড্রাকে খুবই পছন্দ করে, মানে যেটা একেবারে অপোজিট হয়েছিল ব্র্যান্ডার বিষয়ে। তো রিকির প্যারেন্টসরা কেন্ড্রাকে অনেক পছন্দ করে, তো সেখানে সে অনেক ছবি তুলে পোস্ট করে ফেসবুকে। গেস হোয়াট, এই ছবিগুলো কিন্তু বাসায় বসে বসে ব্র্যান্ডরা দেখতেছে। ও প্রচণ্ড আপসেট হয় যে কিভাবে তাকে রিজেক্ট করছে রিকির ফুল ফ্যামিলি, তাকে একদমই পছন্দ করে নাই। আর এই মেয়েটা মাত্র কয়েক মাস হয়েছে রিকির সাথে ডেট করতেছে এবং
কি সুন্দর করে মেয়েটাকে ওরা ওয়েলকামিং করতেছে, এই জিনিসগুলা ব্র্যান্ডা একদমই পছন্দ করতেছিল না, মানে মেনে নিতে পারতেছিল না। রিকি আর কেন্দ্রা যে এরকম সিরিয়াস রিলেশনশিপে জড়াই গেছে, ব্র্যান্ডা কিন্তু এটা দেখতেছে, কিন্তু এটা তার কিচ্ছু আসে যায় না, কারণ ও মানে মনে প্রাণে বিশ্বাস করে ও যদি আরেকবার মন জয় করতে পারে রিকি ওকে ঠিকই আবার ব্যাক নিবে। কারণ ও জানে এই যে লাইফটা ও দেখতেছে সোশ্যাল মিডিয়াতে, এটা কেন্দ্রার হওয়ার কথা ছিল না, এটা ওর হওয়ার কথা ছিল। এটার অ্যাকচুয়াল মানে অধিকার হচ্ছে ব্র্যান্ডারই। তো ব্র্যান্ডা যেটা করে, মানে যখনই চান্স পায়, মানে একটা সুযোগ রিকির সাথে দেখা করার, মানে কুইন্সিডেন্সলি মার্কেটে এসে রিকির সাথে দেখা হয়ে গেছে, ও খেতে এসে রিকির সাথে দেখা হয়ে গেছে, একটা চান্সও সে ছাড়ে না। স্টিল রিকি মনে করে যে কুইন্সিডেন্সলি যেখানেই সে যায় তার এক্স গার্লফ্রেন্ডের সাথে তার দেখা হয়ে যায়। ইভেন কেন্দ্রাকে নিয়ে সে কয়েকবার ডেটে গেছে, কয়েকটা রেস্টুরেন্টে তার গার্লফ্রেন্ড মানে এক্স গার্লফ্রেন্ডের সাথে তার দেখা হয়ে গেছে। আগে তো ব্র্যান্ডা শুধুমাত্র রিকির ব্যাপারে অবসেস ছিল, এখন সে রিকির ব্যাপারে অবসেস, এখন সে কেন্দ্রার ব্যাপারে অবসেস। দুইজনকেই সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে সে স্টক করতে থাকে। পরবর্তীতে মানে ও বুঝতে পারে শুধু স্টক করলে হবে না, ওদের ব্যাপারে আমার আরও কিছু জানার দরকার। এরপর ও একটা ফেক আইডি খুলে, এবং ফেক আইডি খুলে সে ক্যান্ড্রাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আর ক্যান্ড্রা ভালো মনে সেটাকে অ্যাকসেপ্ট করে ফেলে। এরপর সে তার ফেসবুক ফ্রেন্ড সেজে তাকে স্টক করা স্টার্ট করে। আচ্ছা, এটা না হয় মানা যায়, বাট আস্তে আস্তে ব্র্যান্ডা ক্যান্ডার উপরে এতটাই অবসেসড হতে থাকে, ক্যান্ডার পার্কিং লটে সে গাড়ি নিয়ে এসে চুপচাপ বসে থাকে, দেখে কখন ডক্টর ক্রেন্ডা বাসা থেকে বের হয়, বাসা থেকে যায়, কে ওর বাসায় আসে, কে ওর বাসায় যায়, মানে ও একেবারে ফুল টাইম স্টকারে পরিণত হয়েছে। যে বললাম না যে ব্র্যান্ডা ফুল টাইম স্টকার হয়ে গেছে, এটা কিন্তু ওর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই জানতো যে ও ওর এক্সের উপরে এতটাই অবসেস যে সারাদিন সে ওকে স্টক করে বের হয়। মানে ওকে কেউ কেন থামায় নাই সেটা আমি জানি না, মানে ওর অবসেশন এতটাই বাড়তে থাকে, মানে কেন্দ্রা আর রিকি কখন কোথায় যায় ও সারাদিন এগুলো ফলো করা লাগবে, এবং সুযোগ পেলে চুপি চুপি যে দেখবে ওরা কী করতেছে না করতেছে। আর এগুলো দেখতে দেখতে ওর গ্রাজেস, ওর জেলাসি এগুলো আরও বাড়তে থাকে। একটা পর্যায়ে সে ডিসাইড করে যে ওদের একটা শাস্তি পেতেই হবে, ওরা দুইজন মিলে আমার লাইফটা হেল করে এত আনন্দে আছে, এটা আমি মানতে পারবো না। একটা পর্যায়ে ব্র্যান্ডা তার কাজিন যার নাম মোজেস মার্টিনা, ওর সাথে যে যোগাযোগ করে এবং ওকে বলে যে আচ্ছা আমার এক্স আর এক্সের গার্লফ্রেন্ডকে তুমি কি একটু মাই দিতে পারবা, বিনিময়ে আমি তোমাকে টাকা দিব। তোর কাজিন শুনে বলতে আর ইউ ক্রেজি ব্র্যান্ডা, এগুলো কী ধরনের কথাবার্তা, যাও আগে তুমি যে তোমার মাথার চিকিৎসা করাও। এরপর ওই কাজিনটা ওর ফুল ফ্যামিলিকে বলে দেয় যে ব্র্যান্ডা আমাকে এসব বলে বেড়াচ্ছে। এরপর এটা যখন জানাজানি হয়ে যায়, সবাই তো ব্র্যান্ডাকে অনেক বকাবকি করে, এখান থেকে ব্র্যান্ডার আরও গ্রাজেস বাড়তে থাকে। এবার ব্র্যান্ডা ডিসাইড করে যে না, ওদের জন্য যেহেতু আমার বাড়িতেও এত অপমান হইতে হয়েছে, ওদেরকে আমি আরও বড় শাস্তি দিব। আর এবার আমি এমন অসহায় হতদরিদ্র মানুষদেরকে খুঁজে বের করব যাদেরকে আমি টাকার অফার দিলে ওরা এই অফারটাকে না করতে পারবে না। তো ব্র্যান্ডের কাছে তো বেশি টাকা নেই, ও যদি এখন ক্রিমিনাল হায়ার করতে চায় তাহলে তোকে লোয়ার লেভেলের ক্রিমিনাল হায়ার করতে হবে। তো চিন্তা করে এই লোয়ার লেভেলের ক্রিমিনালদেরকে ও হাতে অল্প স্বল্প কিছু টাকা দিবে এবং লোক দিবে যে তোমাকে আমি এরকম দিব, টাকা দিব, তুমি আমার জন্য এই কাজটা করে দাও, এবং ওদেরকে ইমপ্রেস করার জন্য যে ও কোনো অংশে কম না এটা বোঝানোর জন্য ও ঠিক করে একটা মিথ্যে কথা বলবে যে আমি অমুক ইয়াদের সাথে আছি, আমি ওদের গ্রুপের মানুষ। এটা বললে হয়তো বা ওরা ওকে মূল্য দিবে এবং ভালো মানে ওকে ইমপ্রেস করার জন্য ভালো মতো করে কাজটা করবে। ব্র্যান্ডা বেশ কিছুদিন রাস্তার ভিতরে ঘোরাঘুরি করে এরকম টাইপের নেশাখুর মানুষ খুঁজে বের করার জন্য যে এবং মানির জন্য এরকম টাইপের ক্রাইম করতে রাজি আছে। তো জেনিফার নামের একটা গরিব মেয়েকে খুঁজে সে বের করে। সে বুঝতে পারে যে মেয়েটার অনেক টাকার অভাব আছে। ওকে যে সে বলে যে তোমাকে আমি একটা দায়িত্ব দিব, সেটা হচ্ছে কেন্দ্রাকে তোমার ডার করতে হবে। এখন সে আরও তুঙ্গে চলে গেছে, এখন সে ওদেরকে আর শুধু মার দিতে চায় না, এখন সে ওদেরকে দুনিয়া থেকে সরাতে চায়। ব্র্যান্ডা জেনিফারকে যে অফারটা দেয়, তুমি যদি কেন্দ্রাকে খুন করতে পারো আমি তোমাকে লাইফ টাইম সাপ্লাই দিব এবং তোমাকে আমি এনাফ টাকা দিব, বলো তুমি এই কাজটা করতে রাজি আছো কিনা। তো জেনিফার এই কথাটা শুনে বলে যে না, টাকা অথবা ড্রাগসের জন্য আমি কাউকে খুন করতে পারি না, সরি আমি তোমার এই কাজটা করে দিতে পারবো না। তো এটা শুনে তো ব্র্যান্ডা অনেক আপসেট হয়ে যায় যে যা, এই মেয়েটা ওর অফারে রাজি হলো না। এরপর সে আবার খুঁজতে বের হয়ে যায় এরকম হতদরিদ্র মানুষকে যে ড্রাগসের বিনিময়ে তাকে করতে সাহায্য করবে। তো ক্রিস্টাল নামের একটা মেয়ের সাথে তার পরিচয় হয় যে অ্যাকচুয়ালি রাইট নাও অনেক অভাবের ভিতর দিয়ে যাচ্ছে এবং সে একজন সিঙ্গেল মাদার এবং তার 5 বছরের একটা বাচ্চা রয়েছে। তো এই মহিলাকে নিয়ে
সে একটা রেস্টুরেন্টে যায়, তাকে অনেক ফ্যান্সি খাবার খাওয়ায় এবং তার মনের দুঃখের সব কথা বলতে থাকে যে কিভাবে তার বয়ফ্রেন্ড তাকে ধোকা দেয়, এখন একটা রিলেশনশিপে গেছে, এখন তারা এত সুখে আছে এবং সে কত কষ্টে আছে, সব কিছু সে বলার পর বলে এখন আমি করতে চাচ্ছি, এখন তুমি বলো তুমি আমাকে সাহায্য করবা কি না, তুমি যদি আমাকে সাহায্য করো আমি লাইফ টাইম তোমাকে সাপ্লাই দিব, এর সাথে ও আরেকটা অফার দেয়, সেটা হচ্ছে তোমাকে আমি একটা গাড়ি দিব এবং $500 দিব, বলো তুমি করতে রাজি আছো কি না। সিঙ্গেল মাদার, 5 বছরের বাচ্চা একটা ঘরে, সে এরকম ইনাফ ইনকাম করে না যেটা দিয়ে তার বাচ্চাকে খাওয়াইতে পারবে, ওর কাছে এটা একটা ভালো অপরচুনিটি মনে হয় এবং সে বলে যে আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা তো আমি একলা পারবো না, আমাদের আরেকজনের দরকার। এই যে তোমাদের সাথে প্ল্যানিংগুলো বলতেছি, এই প্ল্যানিংগুলো ব্র্যান্ডা কিন্তু করছে 2015 সালের অগাস্ট মাসের 15 তারিখে। আর কেন্ডার সাথে রিকির পরিচয় হয়েছে মে মাসে, মাত্র 2 মাস প্রেম করছে ওরা, 2 মাসই ব্র্যান্ডার সহ্য হয় নাই। তো যেদিন থেকে ক্রিস্টাল ইয়েস বলছে, এরপর থেকে ব্র্যান্ডা এবং ক্রিস্টাল একসাথে গাড়িতে করে ঘোরাফেরা করে, দুইজন মিলে একসাথে এখন কেন্ড্রাকে স্টক করে, বাসার নিচে বসে থাকে এবং ওরা বোঝার চেষ্টা করে কখন কেন্ডা বাসায় আসে, কখন কেন্ডা বাসা থেকে যায়, কে কখন ওর বাসায় আসে যায়, মানে ওর পুরো টাইমটাকে ওরা অ্যাকচুয়ালি ফলো করতেছে, মানে কোন টাইমটা অ্যাকচুয়ালি ওদের জন্য ইজি হবে ওকে করার জন্য। তো দুইজন মিলে গাড়িতে বসে বসে একটা প্ল্যান করে যে চলো ওকে আমরা ওভারডোজ খুন করার চেষ্টা করি, এটা খুব ইজি হবে। এরপর ওরা ডিসাইড করে যে না না না, এটা বেশি রিস্কি হয়ে যাচ্ছে, এর থেকে মনে হয় গান চালানোটা বেশি ইজি হবে। কিন্তু এখন গান কে চালাবে, ওদের দুজনে একজনও তো গান চালাতে পারে না। এরপর ক্রিস্টাল ব্র্যান্ডাকে বলে যে অ্যাকচুয়ালি আমাদের আরেকজনকে হায়ার করতে হবে যে কিনা অ্যাকচুয়ালি আমাদেরকে তো সাহায্য করবে গানের থ্রুতে। এরপর ক্রিস্টাল লিটারেলি তার আশপাশের প্রতিবেশীদেরকে আক্স করতে থাকে, আচ্ছা আপনি কি টাকার জন্য কাউকে খুন করতে রাজি আছেন, কাউকে খুন করতে রাজি আছেন, কাউকে খুন করতে রাজি আছেন। ওরকম করে সে কাউকেই পাচ্ছিল না। একটা পর্যায়ে ক্রিস্টোফার লাভ নামের একটা লোককে তারা জোগাড় করে, যে কিনা হচ্ছে একজন ছোটোখাটো ক্রিমিনাল। পিচ্ছিগুলো আমাদের ছাদে এসে জানি কী করে। সে সময় ক্রিস্টোফারের বয়স ছিল 31 বছর, আর এর ভিতরে সে 2 থেকে 3 বার জেল থেকে বের হয়েছে। সে ডাকাতি, ছিনতাই কাজের জন্য অনেকবার জেলে গিয়েছে। রাইট নাও ক্রিস্টোফার একজন পার্ট টাইম রোয়ানা ডিলার হিসাবে কাজ করতেছে। ও যখন জানতে পারে ব্র্যান্ডা হচ্ছে কোনো একটা মাফিয়ার দলের সাথে জড়িত এবং সে যদি এই কাজটা তাকে করে দিতে পারে তাহলে তাকে সে লাইফ টাইম প্লাই দিবে, এটা শুনে আমি রাজি আছি। কারণ ও যদি মানে লাইফ টাইম এরকম সাপ্লাই পায় তাহলে তো অনেক বড় ডিলার হয়ে যেতে পারবে। তো এই সুযোগটা ও একদম হাত থেকে ছাড়া দিতে চাচ্ছিল না। আমি কি ছাদে যা দেখে আসবো রাইট নাও ওরা কি করতেছে আমাদের ছাদে, যেরকম ব্রুম 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 আওয়াজ হইতেছে, আমাকে ট্রিগার করতেছে কিন্তু পিচ্চিরা। আমি একটু পিচিদের সাথে দেখা করে আসি। ওয়েট না পারতে ছাদে যে বাচ্চাগুলোকে বলে আসলাম যে আমি একটু রেকর্ডিং করতেছি, তোমাদের সাউন্ডে আমার একটু কষ্ট হচ্ছে, তোমরা একটু অন্য সাইডে যে খেলতে পারো। ওরা আমার দিকে এরকম করে তাকে আসছে, না জানি বলবে যে এই আন্টি কী করে আবার ভিডিও অন করে। তো যাই হোক দেখি ওরা সাউন্ড কম করে কিনা, আর যদি না করে আর কিচ্ছু করার নাই। বললো আশপাশে নাকি কেউই খেলতে দেয় না, সবাই বকা দেয়, শুধু আমার বাসার উপরেই খেলতে পারে, কজ আমি বকা দিই না। বাট যখন শ্যুট করি তখন যদি মানে ওরা খেলে তখন আমার জন্য একটু প্রবলেম হয়ে যায়। আর শ্যুটটা আমি দিনের বেলা সবসময় করি না। এই যে ক্রিস্টোফার লাভ, তার অনেক দিনের স্বপ্ন ও একটা পথেল খুলবে। তো যদি এরকম টাকা তার আসতে থাকে তাহলে তো পথেল খোলার আর স্বপ্নটা মানে আর স্বপ্ন থাকবে না, সেটা বাস্তবে পরিণত হবে। তো যখন ব্র্যান্ড ওকে বলে তুমি রাজি আছো এই অফারে, বলছি হ্যাঁ হ্যাঁ আমি রাজি আছি, বলো কবে, কোথায়, কখন, কাকে আমার খুন করতে হবে। ব্র্যান্ডা এবং রিকি কিছুদিনের ভিতরে ওরা ক্যালিফোর্নিয়াতে আবার শিফট করবে। প্রথমেই তোমাদেরকে শেয়ার করেছিলাম যে কাজের পারপাসে রিকি কিন্তু হচ্ছে রাইট নাও ডালাসে রয়েছে, এমনিতে ওর বাড়ি হচ্ছে ক্যালিফোর্নিয়াতে, হোম টাউন। তো সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে নিশ্চয়ই ঠিক করছে আবার ক্যালিফোর্নিয়াতে ব্যাক করবে, যেহেতু তার মা বাবাও ওকে অনেক পছন্দ করে, মেবি ওরা ওখানে সেটেল ডাউন হওয়ার প্ল্যানিং করতেছে। তো ব্র্যান্ডা ডিসাইড করে
যে যেভাবেই হোক ক্যান্ডাকে ক্যালিফোর্নিয়াতে যাওয়ার আগেই খুনটা করতে হবে। ব্র্যান্ডা জানতে পারে রিকি আর ক্যান্ডা সেপ্টেম্বর মাসের 3 তারিখে ক্যালিফোর্নিয়াতে যাওয়ার জন্য প্ল্যান করতেছে। তো ব্র্যান্ডা ডিসাইড করে সেপ্টেম্বর মাসের 2 তারিখেই সে ক্যান্ডাকে খুন করবে, যাতে তারা সেখানে আর যাইতে না পারে। ক্রিস্টোফার লাভকে ব্র্যান্ডা যেটা জানায়, সে যেন ক্যান্ড্রাকে শুধু খুন না করে, এর পাশাপাশি রিকিকে যেন সে প্রচুর পরিমাণে মার দেয়, এমনভাবে পিটাইতে হবে যেন মায়ের খাইতে খাইতে একটা পর্যায়ে সে কোমাতে চলে যায়। ও যখন কোমাতে চলে যাবে, ব্র্যান্ডা এরপর চায় তাকে সেবা শুশ্রূষা করতে। সেবা শুশ্রূষা করার একটা পর্যায়ে যেন ব্র্যান্ডা আবার রিকির মন জয় করতে পারে। এটা হচ্ছে তার মাস্টার প্ল্যান। মানে সে তার গার্লফ্রেন্ডকে খুন করবে এবং রিকিকে কোমায় পাঠাবে, রিকিকে কোমা থেকে সে ব্যাক করায় রিকির মন জয় করবে। এখন চলে আসি আমরা 2015 সালের সেপ্টেম্বর মাসের 2 তারিখে। এখানে ক্রিস্টাল, ক্রিস্টোফার এবং ব্র্যান্ডা মিলে মাস্টার প্ল্যান তৈরি করতেছে কিভাবে তারা ক্যান্ড্রাকে করবে। তো যে প্ল্যানটা তারা করে, ক্রিস্টাল আর ক্রিস্টোফার, ওদের নামগুলো অনেক টাং টুইস্টিং। তো ওরা দুজন মিলে গাড়ি চালিয়ে করতে যাবে ক্যান্ড্রাকে। অন্যদিকে ব্র্যান্ডা যাবে একটা রেস্টুরেন্টে ডিনার করতে তার অন্য একটা ফ্রেন্ডের সাথে। মানে ও এখানে অ্যালাবাই তৈরি করতেছে, মানে পুলিশ যদি ওকে ধরে যেন ওর কাছে প্রমাণ থাকে যে ওই দিন তো আমি ওই এলাকাতেই ছিলাম না, আমি তোমার ফ্রেন্ডের সাথে খাইতে গেছিলাম। সো এরকম করে একটা মাস্টার প্ল্যান ওরা ক্রিয়েট করে। এই প্ল্যানটা করার জন্য এখন তাদের প্রয়োজন একটা গাড়ির। এখন সে গাড়ি কোথায় পাবে? তো ব্র্যান্ডা তার ফ্রেন্ডকে কল করে জিজ্ঞাসা করে যে তোমার গাড়িটাকে তুমি আজকের জন্য আমাকে ধার দিতে পারবা, তোমার বিএমডাব্লিউটা? ওর ফ্রেন্ড বলছে হ্যাঁ তুমি নাও, কোনো সমস্যা নাই। 2015 সালের সেপ্টেম্বর মাসের 2 তারিখে সকালবেলা ক্রিস্টেল এবং ক্রিস্টোফার যখন বিএমডাব্লিউ গাড়ি চালিয়ে ডক্টর ক্রেন্ডেলকে খুন করতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিবে, তখনই তারা রিয়েলাইজ করতে পারে বিএমডাব্লিউ গাড়িটা নষ্ট। এরপর তারা ব্র্যান্ডাকে কল করে যে ব্র্যান্ডা, গাড়ি তো নষ্ট হয়ে গেছে, এখন আমরা কীভাবে যাব? তো ক্রিস্টেল তো অনেক প্যানিক আউট করতে থাকে। তো ব্র্যান্ডা বলে কোনো সমস্যা নাই, আমার একটা ফ্রেন্ড আছে জোসেফ, ও আবার গাড়ির মেকানিক। একটা কাজ করো, তুমি ওদের সাথে কন্ট্যাক্ট করো, আমি ওকে বলে দিচ্ছি তোমাকে আরেকটা গাড়ি দেওয়ার জন্য। তো ব্র্যান্ডা যেটা করে, জোসেফকে একটা কল দেয়, কল দিয়ে বলে যে আমার ইমিডিয়েটলি একটা গাড়ির দরকার, তুমি কি আমাকে একটা গাড়ি জোগাড় করে দিতে পারবে? আর রাইট না আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, ওটা আমি তোমার কাছে পাঠাচ্ছি, ওটা তুমি ঠিক করে দিতে পারবে কি না? তো ওকে জোসেফ বলে যে হ্যাঁ আমার একটা জিপ গাড়ি আছে, ওটা আমি তোমার জন্য রেডি করে দিচ্ছি, আর তুমি তোমার বিএমডাব্লিউ গাড়িটা আমার কাছে পাঠায় দাও, কোনো সমস্যা নেই। ক্রিস্টাল আর ক্রিস্টোফার ওরা দুজন মিলে বিএমডাব্লিউ গাড়িটা নিয়ে যায় জোসেফের কাছে, আর ওখানে বিএমডাব্লিউ গাড়িটা রেখে জিপ গাড়িটা নিয়ে ওরা চলে আসে। আর এই গাড়িটা নিয়ে ডিরেক্টলি ওরা চলে যায় ডক্টর কেন্ডের বাসায় এবং তার বাসার নিচে যে ওয়েট করতে থাকে কখন কাজের উদ্দেশ্যে ডক্টর কেন্ডা বাসা থেকে বের হবে। তো এই কাজের মাঝখানে যখন তারা একটা ভালো সুযোগ পাবে তখনই তাকে ওয়েট করবে। অন্যদিকে ব্র্যান্ডা যেটা করে, তার যে মেকানিক বন্ধু আছে হোজে, ওকে একটা ফোন করে বলে যে তুমি আমাকে আজকে অনেক বড় একটা উপকার করছো, চলো আজকে তোমাকে একটা ডিনার ট্রিট দেই। তোর ফ্রেন্ড হোজে বলছে ওকে ফাইন, চলো আমরা দেখা করি। ডক্টর কেন্ড্রা তার বাসা থেকে বের হয় মনে হয় 6 PM থেকে 7 PM এরকম সন্ধ্যাবেলার দিকে। ঠিক ওই টাইমটাতে ব্র্যান্ডা তার বন্ধু হোজেকে নিয়ে ডিনার করতে চলে গেছে। মানে ওর কাছে একটা পারফেক্ট অ্যালাবাই আছে, মানে একটা প্রমাণ সে তৈরি করেছে সে তার বন্ধুর সাথে ওখানে খাইতে গেছে। মানে কেউ আর প্রমাণ দিতে পারবে না যে ব্র্যান্ডা ক্রেন্ডার মৃত্যুর সাথে সে জড়িত থাকবে। ওকে, তো যখন ক্রেন্ডা বাসা থেকে বের হয়, ক্রিস্টোফার এবং ক্রিস্টাল ওর পিছনে পিছনে গাড়ি চালিয়ে যায়। ও যেখানে কাজে যায় সেখানে ওর পিছনে পিছনে যে ওয়েট করতে থাকে। এরপর ও যখন আবার বাসায় আসে, ওর পিছনে পিছনে ওর বাসায় চলে আসে। সো ডক্টর কেন্ড্রা যে অ্যাপার্টমেন্টে থাকে সেটার পার্কিং লটে এসে তার গাড়িটাকে সে পার্ক করে এবং সেখান থেকে বের হয়ে তার ফ্ল্যাটের উদ্দেশ্যে জাস্ট রওনা দিবে। ওরকম একটা সময় তার সামনে এসে একটা গাড়ি দাঁড়ায়। ক্রিস্টোফার সেখান থেকে বের হয়ে ইমিডিয়েটলি গান বের করে, টাস টাস তাকে গুলি করে এবং সেখান থেকে গাড়ি চালিয়ে চলে যায়। ক্রিস্টোফার যেহেতু কেন্ড্রার মাথায় গুলি করেছিল, ইমিডিয়েটলি কেন্ড্রা সেখানে মৃত্যুবরণ করে। ক্রিস্টোফার একটু দূরে গাড়ি চালিয়ে যাওয়ার পর ব্রেন্ডাকে কল দিয়ে বলে আমরা করে ফেলেছি। আর ব্রেন্ডা যখন ফোনে এই কথাটা শুনতে পায়, ও খুশিতে আত্মহারা হয়ে যায়। মানে ও বিশ্বাসই করতে পারতেছে না যে এই দুজনকে যে ও পাঠাইছিল এই কাজটা করতে, ওরা অ্যাকচুয়ালি কাজটা করতে পারছে। সো কেন্ড্রা যেই অ্যাপার্টমেন্টে থাকে, ওই অ্যাপার্টমেন্টের আরেকজন
তার গাড়ি নিয়ে পার্কিং লটে আসে তার গাড়িটাকে পার্ক করে রাখার জন্য। আর ওই মুহূর্তে তিনি দেখেন যে একটা গাড়ির পাশে একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ইমিডিয়েটলি তিনি 911-এ কল করেন এবং পুলিশকে এখানে আসতে বলেন। অন্যদিকে রিকি কিন্তু ওই মুহূর্তে কেন্দ্রার বাসাতেই ছিল। রিকি যেটা জানায় কেন্দ্রার 7টার ভিতরে বাসায় চলে আসার কথা সন্ধ্যাবেলা। রিকি যখন রিয়েলাইজ করতে পারে 7টার উপরে বেজে গেছে, এখনও তার গার্লফ্রেন্ড বাসায় ফিরতেছে না, সে একটু টেনশন করতে থাকে। সে চিন্তা করে কেন জানি যে একটু বাসার নিচে যেয়ে দেখি যে কেন্দ্রা কেন এখনও বাসায় ফেরে নাই। বাসার নিচে নামতেই ও দেখে এখানে প্রচুর ভিড় জমে গেছে। পুলিশ অফিসাররা দাঁড়ায় আছে, মানে ক্রাইম সিনটা অলরেডি ব্লক করে ফেলা হয়েছে। তো পুলিশ অফিসারকে যে রিকি জিজ্ঞাসা করে কি হয়েছে, সে প্লিজ আপনি এখানে আসার চেষ্টা করবেন না, কিছুক্ষণ আগে একজন মহিলাকে কেউ গুলি করে চলে গেছে। রিকি এটা তো শুনে শকড। তো ও বলে যে আমি জাস্ট দেখতে চাই, কজ আমিও এই অ্যাপার্টমেন্টে থাকি। ও যেটা দেখে এটা আর কেউ না, এটা ওর গার্লফ্রেন্ড কেন্দ্রা। রিকি যখন কেন্দ্রার লাশ দেখে ওর মাথা তো আর কাজ করতেছে না, ও একদম পাগলের মতো হয়ে গেছে। পুলিশ অফিসার তাকে জানায় যে এখানে মনে হয় ছিনতাইয়ের কোনো একটা ঘটনা ঘটেছে, আপনার গার্লফ্রেন্ডের পার্স খুঁজে পাওয়া যাচ্ছে না। সো তার পার্স নেওয়ার সময় তাদের ভিতরে মনে হয় একটু হাতাহাতি হয়েছে। ওই মুহূর্তে সেই লোক আপনার গার্লফ্রেন্ডকে গুলি করে পালিয়েছে। পুলিশ যে এত কথা বলতেছে, রিকির ওই মুহূর্তে মাথা কাজ করতেছে না, প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে। ওর বড় বোনকে কল করে এবং কল দিয়ে বলে যে আমি বুঝতেছি না রাইট না আমার কী করা উচিত। ওই মুহূর্তেই রিকির বোন ওখানে চলে আসে রিকিকে হ্যান্ডেল করার জন্য। মানে রিকি কান্নাকাটি করতে করতে এত নার্ভাস হয়ে যায়, ও কি করবে বুঝতে পারতেছিল না। একটা পর্যায়ে ও কান্না করে ব্র্যান্ডাকে টেক্সট মেসেজ করে যে তুমি চিন্তা করতে পারবা না রাইট না আমার সাথে কী হয়েছে। মানে ও সব কিছু খুলে বলে যে ও একটা রিলেশনশিপে জড়াইছিল, মেয়েটাকে সে পছন্দ করে, কেউ আজকে থেকে গুলি করে চলে গেছে। ব্র্যান্ডা ওকে সাথে সাথে রিপ্লাই করে টেক্সট মেসেজ, ও মাই গড তুমি এটা কী বলতেছো, দিস ইজ সো অফুল, এটা কিভাবে হলো। আচ্ছা শোনো, আমি অলওয়েজ তোমার জন্য আছি, তোমার যখনই মন চাই তুমি চাইলে আমাকে টেক্সট মেসেজ করতে পারো। এবং এর সাথে সাথে ব্র্যান্ডা রিকিকে এটাও বলে তোমার যে কোনো ধরনের হেল্প লাগলে তুমি আমাকে বলবা রিকি, আমি সাথে সাথে চলে আসবো। আর তুমি আমাকে জানাও তোমার কোনো গ্রোসারি শপিং লাগবে কিনা। রাইট না, গ্রোসারি শপিংকে যায়। কিন্তু কথা হচ্ছে রিকি এতটাই নার্ভাস থাকে, রিকি বলে যে ওকে ফাইন তুমি আসো। রিকির মনে হয় অ্যাকচুয়ালি মেন্টাল সাপোর্টের দরকার ছিল। তো পরদিনই ব্র্যান্ডা গ্রোসারি শপিং করে রিকির বাসায় চলে যায় রিকিকে মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য। অন্যদিকে ব্র্যান্ডা মনে মনে তো অনেক খুশি যে তার মানে আমি এখন ওকে মেন্টাল সাপোর্ট দিতে দিতে ওকে প্রেমে ফেলে দিব, ও আবার আমাকে কাছে টেনে নিবে। এই প্ল্যানিং নিয়ে ব্র্যান্ডা গ্রোসারি শপিং করে রিকির বাসায় পৌঁছে যায়। অন্যদিকে পুলিশ অফিসাররা কেন্ডার এই মার্ডারটার মিস্ট্রিটা উদ্ঘাটন করার চেষ্টা করতে থাকে। প্রথমে তারা সিসিটিভি ক্যামেরা ফুটেজ খুঁজে বের করে যে অ্যাকচুয়ালি ওই মুহূর্তে কী ঘটনাটা ঘটেছিল, তারা এটা দেখতে চায়। তারা দেখে একটা জিপ গাড়ি জাস্ট আসছে। সিসিটিভি ক্যামেরা ফুটেজে যেহেতু খুব একটা ক্লিয়ার ছিল না, বাট তারা স্পষ্ট দেখতে পাচ্ছিল এটা কালো রঙের একটা জিপ গাড়ি এবং ড্রাইভিং সিটে একজন ওমেন বসেছিল। পুলিশ অফিসাররা যেটা করে, এই সিসিটিভির ক্যামেরা ফুটেজ থেকে এই মহিলার ছবির ক্লিপটা পাবলিকলি স্প্রেড আউট করে দেয় যে কেউ যদি চিনে তাহলে যেন তাদেরকে জানায় কে এটা। বাট এই ছবিটা এত গ্রেনি এত ঘোলা ছিল, মানে কেউ দেখে অ্যাকচুয়ালি বলতে পারবে না মেয়েটা আসলে কে। কথায় আছে না, সত্য কখনো চাপা থাকে না। সো এই নিউজটা চোখে পড়ে ব্র্যান্ডার ওই মেকানিক বন্ধু হোজের। ও তো দেখার সাথে সাথে ইমিডিয়েটলি ওর গাড়িটা চিনে ফেলে যে এটা তো আমার জিপ গাড়ি, আর সেদিন তো এটা আমি ব্র্যান্ডাকে দিয়েছিলাম। তো এই গাড়িটা একটা মার্ডার কেসের সাথে কীভাবে জড়াই গেল, যেহেতু এটা ওর গাড়ি। ও খুব ভালো মতো জানে পুলিশ যেভাবেই হোক এটা খুঁজে ওর পর্যন্ত পৌঁছায় যাবে। ইমিডিয়েটলি সে ব্র্যান্ডাকে কল করে দিয়ে বল, এখানে আমার গাড়ি কিভাবে গেল ব্র্যান্ডা, তুমি তাড়াতাড়ি আমাকে জানাও, নাহলে আমি এক্ষুনি পুলিশকে কল করব। ব্র্যান্ডা উল্টো হোজেকে থ্রেট দিতে থাকে যে মাফিয়া গ্যাংয়ের সাথে অনেক যোগাযোগ আছে, তুমি যদি আমার কথা পুলিশকে বলার চেষ্টা করো তোমাকে কিন্তু গায়েব করে দিব। হোজে ব্র্যান্ডার কোনো থ্রেটের ভয় না পেয়ে সে 911-এ কল করে সব কিছু পুলিশ অফিসারকে বলে দেয় যে আমি একটা অটো মেকানিকের শপ ওনার, আর এই গাড়িটা হচ্ছে আমার থেকে দুইজন এই গাড়িটা ধার নিয়েছিল আমার ফ্রেন্ডের নাম বলে, বাট এটা কিভাবে মার্ডার কেসের সাথে জড়াই গেছে এ ব্যাপারে আমি কিছু জানি না। তো এই কথা শুনে পুলিশ অফিসারেরও তো জেনে যায় যে দুইজন এসে এই মেকানিকের থেকে গাড়িটা নিয়ে গেছে। তো কার নাম বলে এই গাড়িটা নিয়ে গেছে, তার নাম হচ্ছে ব্র্যান্ডা। তো এই ব্র্যান্ডার নামটা জানার পর তারা চিন্তা করতে থেকে আচ্ছা ঠিক আছে, আমরা এখন এই ব্র্যান্ডা কে এবং কি তার মোটিভ এটা খুঁজে বের করার চেষ্টা করব।
তো রিকির সাথে পুলিশ অফিসাররা যোগাযোগ করেন এবং তাকে জিজ্ঞাসা করেন যে আচ্ছা মিস্টার রিকি, আপনি কি ব্র্যান্ডা নামের কাউকে চিনেন? আপনার গার্লফ্রেন্ডের এই মার্ডার কেসে ব্র্যান্ডার নামটা বারবার উঠে আসতেছে। রিকি তো নামটা শুনে শকড, বলতে থাকে যে হ্যাঁ, ব্র্যান্ডা আমার এক্স গার্লফ্রেন্ড, কিন্তু আমার গার্লফ্রেন্ডের মার্ডার কেসে কেন ওর নাম উঠে আসতেছে? পুলিশ অফিসার বলে আচ্ছা, তো আমরা মোটিভ খুঁজে পেয়ে গেছি যে কেন আপনার গার্লফ্রেন্ড হঠাৎ করে এভাবে খুন হলো আর কেন আপনার এক্স আপনার গার্লফ্রেন্ডকে খুন করতে পারে। তো যাই হোক, পুলিশ অফিসাররা রিকির সাথে এ ব্যাপারে বেশি কথা না বলে ব্র্যান্ডাকে জাস্ট জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ স্টেশনে ডেকে আনে। কিন্তু যেহেতু তাকে কোনো প্রমাণাদি দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে না, তো তাকে যেহেতু জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, ব্র্যান্ডা খুবই কনফিডেন্সের সাথে পুলিশ স্টেশনে আসে। এসে পুলিশ অফিসারকে বলে যে আচ্ছা, একটা মহিলা খুন হয়েছে শুনলাম, আমার নামটা একটু কীভাবে এখানে আসছে একটু আমি জানতে চাই, আপনার কি ডিটেলস আমাকে একটু বলবেন? ডিটেকটিভ অফিসার যেটা জানান যে আমরা এর আগে অনেক খুনের ইনভেস্টিগেশন করছি, অনেকের ইন্টারোগেশন করছি, বাট এরকম কোনো ক্রিমিনাল খুঁজে পাই নাই যার এত ওভার কনফিডেন্স। অনেকে ঘাবড়ায়, অনেকে ডিনাই করে, বাট ও এত ওভার কনফিডেন্স দেখাইছে, ডিটেকটিভরা একটু ঘাবড়াই গেছে যে এই মেয়েকে দেখে মনেই হচ্ছে না যে ও ক্রিমিনাল হইতে পারে। ডিটেকটিভ এটাও জানায় যে যখন ব্র্যান্ডার তিনি ইন্টারোগেশন নিতেছিল, ব্র্যান্ডা তার সাথে পার্সোনাল রিলেশনশিপ গড়ার চেষ্টা করতেছিল। এরকম যখন ধরো ডিটেকটিভ নোট ডাউন করতেছে এবং তার সাথে কথা বলতেছে, ব্র্যান্ডার মাঝখানে বলতেছে আপনার হাতের ঘড়িটা আমার কাছে ভালো লাগছে, আপনার শার্টটা অনেক সুন্দর। লিটারেলি ওর সাথে এরকম করে কথা বলতেছে যেন এটা ওর বন্ধু অথবা ওর সাথেও ফ্রেন্ডশিপ করতে চায়। তো যে ডিটেকটিভটা ব্র্যান্ডার ইন্টারোগেশন নিতেছিল, তিনি একটা বলতে পারো সংস্থার সাথে জড়িত ছিল যেটার নাম হচ্ছে আই এম সেকেন্ড। তো এই সংস্থার বেল্ট ওনার হাতে পড়া ছিল। এটা দেখার সাথে সাথে ব্র্যান্ডা বলা শুরু করছে, ও আমি এরকম টাইপের অনেক সংস্থার সাথে জড়িত, আমিও মানুষদেরকে অনেক সাহায্য করতে পছন্দ করি। এবং যখন সে বুঝতে পারে এই ডিটেকটিভ হচ্ছে একজন রিলিজিয়াস পারসন, সে জিজাসকে বিলিভ করে, ওর সাথে এখন সে জিজাস নিয়ে গল্প করা স্টার্ট করছে যে আমার পুরো ফ্যামিলি রিলিজিয়াস, আমরা সবাই জিজাসকে অনেক বিলিভ করি, আমরা সবাই চার্চে যাই, আমরা সবাই রিলিজিয়াস পারসন। ওর সাথে একটা কাইন্ড অফ বলতে পারো ধর্মীয় বন্ডিং, ফ্রেন্ডশিপও গড়ে তোলার চেষ্টা করতেছে যেন এই লোকটাকে একদমই সন্দেহ না করে। বাঙালিদের একটা অভ্যাস আছে না, যেখানে যায় তুমি আমার জাতি ভাই, এরকম জাতি ভাই সে বন্ডিং ক্রিয়েট করার চেষ্টা করতেছে। ডিটেকটিভকে ব্র্যান্ডা এটাও বলে যে এই মার্ডার কেসটার সম্বন্ধে আমি নিউজ থেকে যা জানছি এতটুকুই জানি, আজকে আপনারা আমাকে ডাকছেন বলে আমি খুবই অবাক হয়ে গেছি, বাট যেহেতু আমাকে ডাকছেন প্লিজ অবশ্যই আপনারা এই মার্ডার কেসের আপডেট আমাকে জানাবেন, বিকজ আমিও জানতে চাই মেয়েটা কীভাবে মারা গেছে, মেয়েটার জন্য আমার খুব খারাপ লাগতেছে। তো ডিটেকটিভ ওকে বলে যে হ্যাঁ অবশ্যই আপনাকে সব কিছুর আপডেট আমরা দিব। ওই মুহূর্তেই ব্র্যান্ডা বলে ওঠে আচ্ছা, যে মেয়েটা খুন হয়েছে ওর চেহারা তো আমি দেখি নাই, আপনাদের কাছে ওর কোনো ছবি আছে, আমাকে একটু দেখাতে পারবেন? তো ডিটেকটিভ ওই মুহূর্তে কী করবে, তো পাশের রুম থেকে কেন্দ্রার ছবিটা এনে ওনাকে দেখায় যে এইটা ডক্টর কেন্দ্রা, উনিই অ্যাকচুয়ালি খুন হয়েছে। ওর ছবিটা দেখে ব্র্যান্ডা এভাবে তাকায় থাকে, ও আচ্ছা উনি ডিটেকটিভ না, উনিই খুন হয়েছেন সেদিন। সো স্যাড। ওই মুহূর্তে ডিটেকটিভ ব্র্যান্ডাকে জিজ্ঞাসা করেন যে হ্যাঁ এটাই ডক্টর কেন্দ্রা, আপনি তাকে আগে কখনো দেখছেন? ব্র্যান্ডা বলে যে না, আমি ওকে কখনোই আগে দেখি নাই। এরপর ডিটেকটিভ ব্র্যান্ডাকে বলে উনি কিন্তু একজন ডেন্টিস্ট, আপনাদেরই ফিল্ডে কাজ করেন। তো ব্র্যান্ডা বলে অ্যাকচুয়ালি আমি ওনাকে চিনি না, আমার কোনো আইডিয়াই নাই যে উনি কার সাথে রিলেশনশিপে আছেন, কার সাথে থাকেন, কোথায় জব করেন, আমি চিনি না, আজকে প্রথম ওনাকে আমি দেখলাম। ওই মুহূর্তে ডিটেকটিভ ব্র্যান্ডাকে জিজ্ঞাসা করেন তো ওই দিন 2015 সালের সেপ্টেম্বর মাসের 2 তারিখে সারাদিন আপনি কী করছেন বলতে পারবেন? বলছে হ্যাঁ, আমি সেদিন সারাদিন লাইব্রেরিতে ছিলাম, একটু পড়াশোনা করছিলাম এবং রাত্রেবেলা আমি আমার এক ফ্রেন্ডের সাথে ডিনার করতে গিয়েছিলাম। যেহেতু ওর কাছে সলিড অ্যালাবাই রয়েছে এবং পুলিশ অফিসাররা সার্চ করে জানতে পারে যে ইয়াস সারাদিন সে সেখানেই ছিল, পুলিশ অফিসারদের রাইট নাও অ্যাকচুয়ালি কিছু করার নাই। ডিটেকটিভ যখন তাকে আক্স করতেছিল এসব কথা, ব্র্যান্ডা যেটা করে, এক্সকিউজ মি, আমি আমার পার্স ব্যাগটা বের করি, এই যে রিসিপ্ট, এই যে আমি 2 তারিখে যেখানে খেতে গিয়েছিলাম
আর এই যে আমি যে লাইব্রেরিতে গিয়েছিলাম এটা তার প্রমাণ। ডিটেকটিভ যেটা বলে এটা টু গুড। হ্যাঁ, মানে একজন এত অ্যালাবাই নিয়ে ঘোরাঘুরি করে না, আনলেস তোমার এই অ্যালাবাইয়ের প্রয়োজন হয়। কিন্তু এটা তো সত্যি, ওই দিন গাড়িতে ব্র্যান্ডা অ্যাকচুয়ালি ছিল না, অন্য একটা মেয়ে ওই ড্রাইভিং সিটে বসেছিল। পুলিশ অফিসারদের এখন খুঁজে বের করতে হবে এই মেয়েটা অ্যাকচুয়ালি কে, তাহলেই অ্যাকচুয়ালি বের হয়ে আসবে ব্র্যান্ডা এই কেসের সাথে কতটুকু জড়িয়ে আছে। তো পুলিশ অফিসাররা যখন ব্র্যান্ডার সাথে কথা বলতে থাকে এবং ওই দিনের গাড়ি রিলেটেড কথাবার্তা বলতে থাকে, ব্র্যান্ডা কথায় কথায় যেটা বলে বসে যে ও হ্যাঁ, ওই গাড়িটা কিন্তু আমার ফ্রেন্ডের, এবং কে গাড়িতে ওই সময় চালাচ্ছিল সেটা কিন্তু আমি জানি, ওর নাম হচ্ছে ক্রিস্টাল। পুলিশ খুবই অবাক হয় যে এত সহজে ব্র্যান্ডা এটা বলে দেয় যে কে ওই মুহূর্তে গাড়িটা চালাচ্ছিল। তো এটা শোনার পর ডিটেকটিভ বলে, আচ্ছা ক্রিস্টালের ব্যাপারে আমাদের একটু জানকারি দরকার, আমরা তাকে একটু জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে চাচ্ছি, আপনি কি একটু ক্রিস্টালের ডিটেলস আমাদের সাথে শেয়ার করতে পারেন? হ্যাঁ, আমি তার ফোন নাম্বার সব কিছু আপনাকে লিখে দিচ্ছি, আপনি চাইলে ক্রিস্টালের সাথে কথা বলতে পারেন। টিপ যখন ক্রিস্টালকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে, তো ও বলে যে হ্যাঁ, আমি ইন্ট্রোগেশন দিতে রাজি আছি, আমি আসতেছি। তো আসে, এসে ও বিভিন্ন টাইপের গল্প ডিটেকটিভ অর/, পুলিশ অফিসারদের সাথে বলতে থাকে। ওনারা যেটা জানান যে সে যখন গল্পটা বলতেছে ডিটেকটিভকে, ও এক এক সময় তার অবস্থান এক এক রকম বলতেছে, ওই দিন ও ওই মুহূর্তে অ্যাকচুয়ালি কোন জায়গাতে ছিল। ও গল্পের প্রথম ভার্সনে যেটা বলে যে গাড়ি চালিয়ে ও যখন যাচ্ছিল, মাস্ক পরা একটা ম্যান তার গাড়িতে ওঠে এবং তাকে ফোর্স করে বলে অমুক জায়গায় তুমি গাড়ি চালিয়ে যাও। এরপর সে যখন সেখানে গাড়ি চালিয়ে যায়, সেখান থেকে বের হয়ে সে কেন্দ্রাকে খুন করে। এরপর তাকে বলে এখান থেকে গাড়ি চালিয়ে নিয়ে অমুক জায়গায় আমাকে নামায় দাও। তারপরে সে ওখানে গাড়ি চালিয়ে ওই লোকটাকে সেখানে নামায় দেয়। যেহেতু লোকটার কাছে গান আছে, ভয় সে কিছু বলতে পারতেছিল না, তাই সে চুপ করেছিল। ক্রিস্টাল এটাও বলে ডিটেকটিভকে যে আমি যখন গাড়ি চালাচ্ছিলাম, ওই লোকটা আমার পেটের এখানে গান ধরে রাখছিল, যে কারণে গাড়িটা নিয়ে পালিয়ে যাওয়া ছাড়া আমার কিচ্ছু করার ছিল না, এবং আমার 5 বছরের সন্তান পিছনেই বসা ছিল। সো আমার সন্তানের জীবন বাঁচানোর জন্য এবং আমার জীবন বাঁচানোর জন্য আমার এটা করতেই হয়েছিল। ডিটেকটিভ এই গল্পটা শোনার পরে বলে, আমার কাছে লিটারলি এটা হলিউড স্ক্রিপ্টের মতো লাগতেছে, এভাবে কারো মার্ডার হয় না, আমাকে আরেকটু খুঁটিয়ে জানতে হবে আসল রিজনটা কী এবং কীভাবে সে খুন হয়েছে। তো পুলিশ অফিসাররা সিসিটিভির ক্যামেরা ফুটেজ আরও ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। তারা দেখে যখন ম্যান তার গাড়ি থেকে নামে এবং সে ডক্টর কেন্দ্রাকে গুলি করতেছে, সে কিন্তু গাড়ি নিয়ে একটা জায়গায় দাঁড়ায় আছে, রাইট? বলছে এই সময়টাতে তো আপনি চাইলেই পালায় চলে যেতে পারতেন, কারণ সে তো আপনার গাড়ি থেকে নেমে গেছে, আপনার তো এখন আর কোনো ভয় নাই। কিন্তু ওই সময় আপনি পালাই না, যে আপনি কেন গানম্যানের জন্য ওয়েট করতেছিলেন? পুলিশ অফিসার যখন এরকম করে তাকে ইন্টারোগেশন করতে থাকে, একটা পর্যায়ে ক্রিস্টাল কান্নাকাটি করে এবং বলে অ্যাকচুয়ালি আমাকে ব্র্যান্ডা হায়ার করছিল কেন্দ্রার পার্টস চুরি করার জন্য আর ওর আইডি কার্ডটা চুরি করার জন্য, ওইটাই আমি করতে গিয়েছিলাম। সামহাও এটা একটা পার্টারে পরিণত হয়। কোনো মতে গোজামিল দিয়ে গল্পটা আর মিলাইতে পারতেছে না। যে একটু আগে শুটার বলছো তোমাকে কিডন্যাপ করে নিয়ে গেছিলো, এখন তুমিও বলতেছো ব্র্যান্ডা তোমাকে হায়ার করছিল। তোমাদেরকে যে জিনিসটা আমার জানাই রাখা দরকার, ডিটেকটিভ যখন ক্রিস্টালের এই ইন্টারোগেশন নিতেছিল, তখন কিন্তু ব্র্যান্ডরা পাশের রুমে ওয়েট করতেছিল। ওনাদের কোনো আইডিয়া নাই, অলরেডি তারা ক্রিস্টালকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা স্টার্ট করে দিছে। এখন যেহেতু ডিটেকটিভদের কাছে এই প্রমাণটা আছে, ব্যান্ডরাই ওদেরকে দিয়ে এই কাজটা করাইছে, তো এখন তাকে আরও কড়াকড়িভাবে ইন্ট্রোগেশন করার জন্য তারা শুরু করে। সো ডিটেকটিভ এবার ব্র্যান্ডাকে যে বলে যে আমি আপনার থেকে কিছু ট্রুথফুল অ্যান্সার চাই, আমি চাই আপনি শর্টকাটে জাস্ট হ্যাঁ আর নাতে আমাকে অ্যান্সার দিবেন। তো ব্র্যান্ডা বলে যে ওকে ডিটেকটিভ, আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি অ্যান্সার দিচ্ছি। ডিটেকটিভ ব্র্যান্ডাকে বলে যে আমি জানি ওই দিন আপনি ড্রাইভিং করেন নাই, ওই দিন ক্রিস্টাল ড্রাইভ করতেছিল। আমি জানি ওই দিন সেখানে কি হয়েছিল, এবং আমি এটাও জানি ক্রিস্টালের সাথে আপনি কি এগ্রিমেন্ট করেছিলেন। ওকে, এই কথাটা শোনার পর মানে ব্র্যান্ডা এখন চুপ হয়ে গেছে। দেয়ার ইজ নো এগ্রিমেন্ট অফিসার, এই ব্যাপারে আমি কিছু জানি না, বিশ্বাস করেন। মানে ওই যে কনফিডেন্স দেখাচ্ছিল না প্রথম দিকে, ওই সব কনফিডেন্স চলে গেছে। ব্র্যান্ডাকে বলতে থাকে
আপনার এক্স বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড হঠাৎ করে মৃত্যুবরণ করে, আর সেখানে তার পার্স ব্যাগ চুরি করতে চলে যায় আপনারই ফ্রেন্ড, যাকে কিনা আপনি টাকা দিয়েছেন সেটা করতে। আর তার মার্ডার কীভাবে হয়েছে আপনি জানেন না? বাই দ্য ওয়ে, আমি ঠোঁটে লাগাইছি লাইম ক্রাইমের ফিলিং, অস্বাভাবিক সুন্দর একটা লিকুইড লিপস্টিক, স্কিন আর্টিস্ট্রি পেজে আর মাত্র মনে হয় 2টা কিংবা 3টা আছে। অস্বাভাবিক সুন্দর টাইপের একটা রেড লিপস্টিক, যেটা লাগাইলে তোমার দাঁতও দেখতে ব্রাইট লাগে। এরকম লাইট করেও লাগাইতে পারো, এরকম ডার্ক করেও লাগাইতে পারো। এই ব্র্যান্ডটাই এখন আর নাই। এটা সোল্ড আউট হয়ে গেলে সারা জীবনের মতো সোল্ড আউট হয়ে যাবে, তোমরা এটা কোথাও খুঁজে পাবা না। শুধু স্কিন আর্টিস্ট্রি পেজে মনে হয় 2-3টার অ্যাভেলেবেল আছে, সব সোল্ড আউট হয়ে গেছে। ক্রিস্টাল যে গাড়িটা বড় করছে সেটাও আপনার নাম দিয়ে, এরপরও আপনি বলবেন এ ব্যাপারে আপনি কিছু জানেন না। ব্র্যান্ডা পুলিশ অফিসারকে বলে যে দেখেন, আমার বান্ধবীর গাড়ির দরকার ছিল, আর ওই মুহূর্তে আমার কাছে গাড়ি ছিল না, আমার ফ্রেন্ডের কাছে একটা গাড়ি অ্যাভেলেবেল ছিল, তাই আমি তাকে সেই গাড়িটা বড় করতে হেল্প করছি, এর বাইরে আমি আর কিচ্ছু জানি না। তো পুলিশ অফিসার বললেন, আমি শুধু একটা কথাই আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে এত কোইন্সিডেন্স কীভাবে হচ্ছে, মানে সব কিছুই কীভাবে মিলে আপনার কাছেই পৌঁছে যাচ্ছে, আপনি শুধু আমাদেরকে এটারই রিপ্লাই দিন। পুলিশ অফিসাররা বুঝতে পারেন যে ব্র্যান্ডাকে জিজ্ঞাসাবাদ করে তারা কোনো কিছু বের করতে পারতেন না। তো এরপর তারা ডিসাইড করেন যে অ্যাকচুয়ালি ম্যান, তাকে এখন ইন্টারোগেশন এনে জিজ্ঞাসা করলে হয়তো বা জানা যাবে যে কার অর্ডারে সে এই গুলিটা করেছে। তো যখন ক্রিস্টিফারকে পুলিশ অফিসাররা ইন্টারোগেশনের জন্য ডাকার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, সে বলে যে এই খুনের ব্যাপারে সে কোনো কিছুই জানে না। যখন বলে যে আপনাকে দেখা গেছে যে আপনি এখান থেকে নেমে একটা মেয়েকে খুন করছেন, বলে কি না এ ব্যাপারে আমি কিছু জানি না। পরে সেই 2টা মেয়েকে দেখেন তো আপনি চিনেন কি না, মানে ব্র্যান্ডা এবং ক্রিস্টাল। বলে না, এই 2টা ওয়ার্ড গার্লকে আমি কোনো দিনই আগে দেখি নাই, মানে ডিটেইলি ও সব অস্বীকার করা স্টার্ট করে। ক্রিস্টিফার যখন পুলিশ অফিসারকে বলতেছিল যে আমি কখনো গানই চালাই নাই, আমার কাছে কোনো গান নাই, পুলিশ অফিসার বলে ওকে ঠিক আছে, আপনি একটু বসুন, আমি আসতেছি। তো পুলিশ অফিসারদের একটা গার্ড ডগ আছে যার নাম টাইটান, ও গন্ধ শুকে শুকে সব কিছু বের করতে পারে, অনেক এক্সপার্ট। পুলিশ অফিসাররা যেটা করে, ওকে নিয়ে ক্রিস্টিফারের গাড়ির কাছে চলে যায় এবং তার গাড়িটাকে খুঁজতে দেয়। মাত্র 2 মিনিটের ভিতরে টাইটান ড্রাইভিং সিটের নিচ থেকে একটা গান খুঁজে বের করে। তা এতক্ষণ ধরে যে ও বললো যে ওর কাছে গান নাই, এরপর পুলিশ অফিসাররা আবার ব্যাক করে ইন্টারোগেশন রুমে। পুলিশ ওই মুহূর্তে মানে ক্রিস্টিফারের শীত করতেছিল, তো একটা কম্বল মুড়ি দিয়ে ওইভাবে পুলিশ স্টেশনে বসে আছে। পুলিশ অফিসার এসে বলতেছে আমাদের কাছে আপনার গাড়ি সার্চ করার সার্চ ওয়ারেন্ট আছে। তো ক্রিস্টিফার বলতেছে ওকে, অলরেডি আমরা গাড়িটা সার্চ করে ফেলছি এবং সেখান থেকে একটা গানও আমরা উদ্ধার করতে পারছি। ক্রিস্টিফার শুনে বলতেছে হ্যাঁ, আমার কাছে একটা গান অবশ্য আছে, একটু আগেই না বললি যে তোর কাছে গান নাই, তুই গান চালাতে জানাস না। পুলিশ অফিসাররা ক্রিস্টিফারের গানের একটা ছবি তুলে তাকে দেখায়, বলে যে এই গানটা কি আপনার, এই গানটা কি আপনি আগেও দেখছেন? তো ক্রিস্টিফার দেখে বলে ও ইয়া, এটা আমার গান। ডক্টর কেন্ড্রার মাথাতে যে গুলিটা লাগছিল সেটা এই গান থেকেই বের হয়েছে। তো পুলিশ অফিসারদের আর বুঝতে বাকি থাকে না ক্রিস্টিফারই অ্যাকচুয়ালি ডক্টর কেন্ড্রাকে গুলি করেছে। রাইট নাও পুলিশ অফিসাররা ক্রিস্টিফারকে গ্রেপ্তার করে ফেলেছে। এখন তারা ঠিক করছে ক্রিস্টালকেও গ্রেপ্তার করবে, যেহেতু সে গাড়ি চালাচ্ছিল, এবং ব্র্যান্ডাকেও গ্রেপ্তার করতে হবে, কারণ সেই হয়তোবা তাদেরকে অর্ডার দিয়েছে সব কিছু করার। যে ব্র্যান্ডার সাথে ইন্টারোগেশন করার প্রায় 21 থেকে 22 ঘন্টা পর ক্রিস্টিফারের ইন্টারোগেশন স্টার্ট হয়েছে। তো এতক্ষণ তো একজনকে কোনো রিজন ছাড়া পুলিশ অফিসাররা পুলিশ স্টেশনে আটকে রাখতে পারে না। তো ওই সময় কিন্তু ব্র্যান্ডাকে তারা ছেড়ে দিয়েছিল। তো যখন তারা অলরেডি ক্রিস্টিফারকে গ্রেপ্তার করে ফেলছে, এখন তারা ডিসাইড করে যে আমাদের কাছে যেহেতু এখন ইনাফ প্রমাণ আছে, এখন আমরা ব্র্যান্ডাকে গ্রেপ্তার করব। তো ইমিডিয়েটলি পুলিশ অফিসাররা ব্র্যান্ডার বাসায় আসে ব্র্যান্ডাকে গ্রেপ্তার করার জন্য, এবং তারা এসে দেখে ব্র্যান্ডা কোথাও নাই। তো চারপাশে খোঁজ খবর নেওয়ার পর পুলিশ অফিসাররা জানতে পারে যে যখনই পুলিশ অফিসাররা তাকে রিলিজ দিছিল ইন্টারোগেশন থেকে, ওই মুহূর্তেই সে একটা বোট ভাড়া করে মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দেয়। যে ব্র্যান্ডা পালাই গেল, ব্র্যান্ডাকে কোনো মতে পুলিশ অফিসার খুঁজে পায় না। মেক্সিকো তো অনেক বড় দেশ, কোথায় এখন ব্র্যান্ডা লুকিয়ে আছে কে জানে। এখন সে পুলিশ অফিসারদের মোস্ট ওয়ান্টেডের লিস্টে চলে আসছে, সব জায়গায় সব নিউজে এখন ব্র্যান্ডার কেস দেখাইতেছে। তো এই 1 মাস ধরে ব্র্যান্ডা যেটা করে, তার
মেক্সিকোর গ্রামে অনেক দূরের একটা আত্মীয়র বাসায় যেয়ে লুকায় থাকে এবং কাউকে সে জানায় না সে ইউএসএতে কী করে আসছে। মানে এখন কেসের ভিতরে এফবিআইও ইনভলভ হয়ে গেছে, যেভাবেই হোক তাকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে ব্র্যান্ডা খুবই লো প্রোফাইল লাইফ লিড করতে থাকে, মানে কেউ তাকে খুঁজে পাবে না, বাসা থেকে বের হবে না, কেউ যেন জানতেও না পারে যে ইউএস থেকে ব্র্যান্ডা আসছে আর মেক্সিকোর একটা গ্রামের ভিতরে আছে। এইভাবে চুপি চুপি সে লাইফ লিড করতেছে। এফবিআই নর্মাল মানুষদেরকে অফার করে প্রায় $100,000, যে কিনা হচ্ছে ব্র্যান্ডাকে ধরা দিতে পারবে, তারা তাকে এত টাকা পুরস্কৃত করবে। এত টাকার লোভ কে সামলাতে পারবে? তো কিছুদিনের ভিতরেই মেক্সিকোর অনেকগুলো গ্রাম থেকে এরকম টিপ আসতে থাকে পুলিশ অফিসারদের কাছে যে অমুক জায়গাতে ব্র্যান্ডাকে দেখা গেছে সে তার আত্মীয়দের সাথে লুকায়ে প্রায় কয়েক মাস ধরে বসবাস করতেছে। দুঃখের বিষয় হচ্ছে ব্র্যান্ডা এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেডের টপ 10 লিস্টে ছিল মাত্র 2 দিন, কারণ মাত্র 2 দিনের ভিতরে এফবিআই তাকে গ্রেপ্তার করে ফেলে। এরপর ব্র্যান্ডা, ক্রিস্টোফার অ্যান্ড ক্রিস্টালের ট্রায়াল স্টার্ট হয়। প্রসিকিউটর ক্রিস্টোফার এবং ক্রিস্টালের এগেনস্টে অনেক বলতে পারো জোরালো একটা কেস রেডি করে, বাট ব্র্যান্ডার এগেনস্টে অত পাওয়ারফুল কেস তারা রেডি করতে পারে না, যেহেতু সে ডিরেক্টলি এই কেসের সাথে জড়িত ছিল না। তো এরপর প্রসিকিউটররা একটা প্রি ডিলের অফার করে ক্রিস্টালকে যে দেখো তুমি অনেক গরিব আমরা জানি এবং তোমার ছোট একটা বাচ্চা আছে, যদি তুমি স্বীকার করো এবং তুমি সবার সামনে বলো যে ব্র্যান্ডা তোমাকে কিভাবে এই কেসের সাথে জড়াইছে, তাহলে যেভাবেই হোক আমরা তোমার কিন্তু সাজাটা কমাই দিব। ক্রিস্টাল যেহেতু এই মার্ডারের সাথে ডিরেক্টলি জড়িত ছিল, তাই তার সম্ভবত যাবজ্জীবন কারাদণ্ড অথবা ডেথ পেনাল্টি হওয়ার কথা। সো যেহেতু সে রাজসাক্ষী হতে রাজি হয়েছে, তাই তার এই সাজা কমিয়ে আনা হয় 35 বছর পর্যন্ত। সো ক্রিস্টাল সবার সামনে জাজের কাছে সব কিছু স্বীকার করে এবং সে খুলে বলে যে কিভাবে ব্র্যান্ডা অ্যাকচুয়ালি তাদেরকে এই প্ল্যানের ভিতরে জড়িয়েছে। সেই মুহূর্তে রিকি সেখানে ছিল, রিকির বাবা মা ছিল, ডক্টর ক্রেন্ডার বাবা মা ছিল এবং ব্র্যান্ডার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিও সেখানে উপস্থিত ছিল। মানে ডক্টর ক্রেন্ডার বাবা মা প্রচণ্ড কান্নাকাটি করতেছিল যে আমার মেয়ে তোমাকে চিনেও না, তোমাকে জানেও না, কিভাবে তুমি আমার মেয়ের লাইফটা নষ্ট করে দিলা। আমি কোনো মার্ডারকে সাপোর্ট করতেছি না, বাট যদি সে তার এক্স বয়ফ্রেন্ডকে কিছু করার চেষ্টা করতো তাহলে আমি বুঝতাম যে জিদের বসে সে তার এক্স বয়ফ্রেন্ডকে কিছু করার চেষ্টা করেছে। বাট সে এই মেয়েটাকে কেন কিছু করার চেষ্টা করবে, যেখানে এই মেয়েটা ওর এক্সিস্টেন্সই জানে না। ক্রিস্টালের মুখ থেকে সব স্বীকারোক্তি শোনার পর জাজ অনলি 20 মিনিট টাইম নেয় তার রায় দেওয়ার জন্য। ক্রিস্টোফার লাভ যেহেতু নিজের হাতে গুলি করছে, তো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তাকে যেহেতু ব্র্যান্ডা অর্ডার করেছে, তাই তাকে যাবজ্জীবন কারাদণ্ড শোনানো হয় এবং উইদাউট পসিবিলিটিস অফ প্যারোল। এই হচ্ছে আজকের 12 প্যাচাল। এই রায় শোনার পর রিকি তার ফ্যামিলির কাছে আবার ব্যাক করে, সে আর ডালাসে থাকে না। অন্যদিকে ক্যান্ড্রার ফ্যামিলি লিটারেলি ভেঙে পড়ে, কজ তাদের মেয়ে অ্যাকচুয়ালি এসব কিছুই জানতো না। সে জাস্ট ভালো একটা লাইফ লিড করার জন্য, মানে লাইফে মুভ অন হওয়ার জন্য ডালাসে আসছিল, আর সেখানে এসে মুভ অন হওয়ার পর তার মেয়ে মারা যায়। যারা প্রেম করবা দেখে শুনে বুঝে প্রেম করবা। যদি তোমাদের বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের ভিতরে স্টকারের প্রবণতা থাকে, ভাই এইসব মানুষ থেকে সাবধান, স্টকার অনেক ডেঞ্জারাস হয়। তো এই ছিল আজকের 12 প্যাচাল। হোপফুলি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবা না। আজকে আমি চলে যাচ্ছি, আবার কোনো একদিন দেখা যাবে। টিল দেন, আই লাভ ইউ।